রেকর্ড অন দিস কম্পিউটার। আমরা তোমার কি বলে যে গতদিন কিছু আলোচনা করছিলাম, জাস্ট মূলত জাস্ট একটু রিকল করে ডিওফন্টিন ইকুয়েশন, জাস্ট একটা লিনিয়ার ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই এরকম ছিল, তাই না? এবং তার কিছু অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম আমরা। এ তো খালি পড়ে কোনো লাভ নেই থিওরাম। তুমি যদি কোনো সমস্যার সমাধান না করতে পারো তাহলে কিন্তু মিনিংলেস এক অর্থে। হুম, খালি সমস্যার সমাধান করা মানে সবকিছু না, তাও একটু আর একটু অ্যাডভান্স হলাম, শুধু থিওরি পড়ার থেকে আর একটু অ্যাডভান্স হওয়া গেল সেই। তো আমরা এখান থেকে এরকম তোমাদের এই দিছিলাম যে আমি যদি জাস্ট একটু রিকল করি 1 মিনিট, না হলে তো অনেক সময় মনে থাকে না। এটা সিম্পল। আরে কি ব্যাপার? আমি যদি জাস্ট একটু রিকল করি 1 সেকেন্ড, যে যে ডিওফন্টিন ইকুয়েশন এরকম ছিল বোধহয়। তবে 3-4 জন খুবই সুন্দর অ্যান্সার করছে, আমি খুব মানে কি বলে যে খুবই খুশি আর কি। হ্যাঁ, ওরা আছে কিনা জানি না, যাক চেষ্টা করছে। চেষ্টা করা খুব ইম্পর্টেন্ট আর কি। তাহলে আমরা ধরো এই যে ডিওফন্টিন ইকুয়েশন বলতেছিলাম, জাস্ট এরকম একটা লিনিয়ার ইকুয়েশনকে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু তোমার সি, এটাতে লিনিয়ার ডিওফন্টিন ইকুয়েশন। আমরা বলছিলাম যে এর কখন সমাধান থাকবে, আমরা একটা থিওরাম প্রুভ করছিলাম যে এর কখন সমাধান থাকবে। জাস্ট আমি একটু রিকল করছি, এর কখন সমাধান থাকবে কে বলতে পারবে? আর এর জিসিডি এ বি এর জিসিডি তে যদি সি কে ভাগ করা ভাগ করা যায় যায় যদি তাহলে। জিসিডি অফ এ বি। তুমি তো অঙ্ক করোনি বোধ হয়, আজকে করছো? যদি জিসিডি অফ স্যার এ বি, করেছে কিন্তু পাঠানো হয়নি। যদি তোমার জিসিডি অফ এ বি এই সি কে ডিভাইডস করে, তাহলে এর সমাধান থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। আর যদি তুমি কোনোভাবে ধরো একটা সমাধান পেয়ে যাও, আসলে আমরা দেখাইছিলাম যে এটা কিন্তু সমাধান থাকতেও পারে না থাকতে পারে, কিন্তু যদি সমাধান থাকে আসলে কিন্তু একটা সমাধান না, ইনফাইনাইট মেনি সলিউশনের। অবশ্যই সব ইন্টিজারে কিন্তু, কারণ তোমরা জানোই, আমরা জানি যে ফার্স্ট লিনিয়ার অ্যালজেব্রা যে করছে এটা কিন্তু একটা ইকুয়েশন দুটো ভেরিয়েবল। হ্যাঁ, তবে মেনি সলিউশন বলে একে। যদি ধরো কোনোভাবে আমরা বের করে ফেলতে পারি যে এরকম যে জাস্ট রিকল করতেছি এ এক্স নট প্লাস বি ওয়াই নট, মানে এক্স নট ওয়াই নট এটা একটা সমাধান, তাই না? সরি সি এটি জাস্ট একটু রিকল করছি। যদি এর একটা সমাধান হয়, হ্যাঁ, তাহলে আমরা অন্য সকল সমাধান অল আদার সলিউশন বের করতে পারবো। যে অল আদার সলিউশন, তাই না? অল আদার সলিউশনস, ঠিক আছে? অন্য সকল সলিউশন বের করতে পারবো কেমন করে? এই জাস্ট এই তোমার এই এ বি, তোমার এই জিসিডি কে আমরা যদি ধরো ডি বলছিলাম, ডি সমান সমান জিসিডি, তাই না? ডি দি, তাহলে কারণ জিসিডি বারবার লিখতে হবে, ডি সমান সমান যদি জিসিডি ধরে নি ধরো, তাহলে অল আদার সলিউশন আমরা কেমন করে পেয়ে যাব? এই জাস্ট এই এক্স নট ওয়াই নট আর ওই জিসিডি থেকে আর সি থেকেই পেয়ে যাবো আমরা। কি ছিল সেটা সূত্রটা আমরা প্রমাণ করছিলাম যে এক্স সমান সমান কি হবে, এক্স নট প্লাস, যখন এক্স বের করবো মনে রাখার জন্য আর কি, যে বি বোধহয়, আমার ভুল হলে বলো, বি ভাগ সি বোধহয়, না না সরি বি ভাগ ডি, তাই না? জিসিডি অফ এবি নাকি এরকম ছিল নাকি? জি স্যার এটাই। আর যদি ওয়াই কে বের করতে হবে, জাস্ট তাহলে ওয়াই ওয়াই নট নট মাইনাস ওয়ান, মাইনাস তাহলে এ এ এর বাই ডি কোফিশিয়েন্ট, এক্স এর কোফিশিয়েন্ট এই যে ডি। এখানে কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে সাম ইন্টিজার টি, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর সাম ইন্টিজার, সাম ফর সাম টি, এটা না লিখলে কিন্তু কমপ্লিটলি রং। ফর সাম টি যে হচ্ছে ইন্টিজার, তাহলে এটা ছিল মূল জিনিস আমরা গতদিন যেটা আলোচনা করছিলাম। এখন সত্য কথা, তোমরা একটু না পড়লে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, এবং আমি একটা কমপ্লিট একটা অঙ্ক সুন্দর করে করে দিছিলাম, এবং সেটার সাহায্যে তোমাদেরকে আমরা করতে বলছিলাম। যেমন ধরো 2-3 জন যারা করতে পারোনি, আমি তো সব অঙ্ক করে দিব না, তারা ধরো ওই যে 2-3 জন খুব সুন্দর করছে, যেমন কি বলে দেখি, তাদের সাথে যোগাযোগ করে তোমাদের করে নিতে হবে। আমি একটা দুটো করে দিব আর কি। তার আছে যেমন সামিউল, বোধহয় কি জানি ওর নাম, সামিউল ছিল না? আছে ও নাকি সামিউল না বোধহয়, ভুলে গেছিলাম। আর একজন ছিল, ও খুব সুন্দর করছে। আর একজন ছিল বোধহয় তৌহিদা সম্ভবত,
ও একটা কমপ্লিটলি কারেক্ট, ও নেই বোধহয় এখানে, না সে জি সামিউল স্যার, আছে, হ্যাঁ 6 সামিউল, নাম্বারটা আমি পেপার পাইছি। হ্যাঁ আমি দেখছি তোমার, হ্যাঁ সামিউল করতে পারছে, ওর সাথে তোমার দ্বারা বুঝতে না পারো এই যে নোট টোট তো কালেক্ট করো, তো আমি তো সব করে দিতে পারবো না। আর একজন তৌহিদা বোধহয় নাম ওর সম্ভবত, ও খুবই সুন্দর করছে, আরো অনেকে করছে, তবে ওদের দুজনে তো সবচেয়ে ভালো হয়েছে, অন্যদের তো হয়েছে অবশ্যই। হ্যাঁ তৌহিদা সুলতানা সম্ভবত না। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে ধরো এই 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 নিয়ে আমরা এখন ধরো জাস্ট এটাকে অ্যাপ্লাই করবো, খুবই সহজ এগুলো, ছোটবেলার অঙ্কর মতো অলমোস্ট। তাহলে আমরা তোমাদেরকে ধরো এখন আমি এই বইটা দেখাই, যে দুটো প্রবলেম দিছিলাম, আসলে সব প্রবলেম তো করানো সম্ভব না। আমি এখানে প্রথমে বোধহয় এখানে কোনো একটা দিছিলাম, একটা করতে পারলে এই যে এটা তো খুব সহজ, এটা বলার কিছু নেই, এটা একটা করতে দিছিলাম, এর একটা করতে দিছিলাম, এটা সবার পারার কথা। এইখান থেকে আমি দুটো অঙ্ক দিছিলাম ধরো, জাস্ট আসলে তো আমার আমি ওইভাবে দুটো চুজ করে দিছি যে এই দুটো যদি করতে পারো আসলে যে কোনো অঙ্ক করতে পারবা, সেইভাবে দেওয়ার চেষ্টা করছি, অলমোস্ট পারবা সব। হ্যাঁ আমি এখানে এই অঙ্কটা দিছিলাম তোমার, আর এখান থেকে বোধহয় এখানে একটা এই যে ধাঁধার ওই 8-এর ডি দিছিলাম বোধহয়, তাই না? 7, হ্যাঁ 6 দিছিলাম আর 8-এর ডি। তাহলে আমি এই 6 নম্বরটা একটু দেখাবো, কারণ অনেকে যেহেতু করতে পারোনি। 6 নম্বরটা দেখা যাচ্ছে এখানে, বলছে যে এ ফার্মার পারচেসড 100 head of livestock for a total cost, তোমার কত ডলার, $4000 দিয়ে, ঠিক আছে? 100টা হেড অফ লাইভ স্টক, এটা আর কি লাইভ স্টক মানে তোমরা জানো তো, এটা ওই যে কি বলে যে লাইভ স্টক মানে জানো তো, এই যে গরু ছাগল বা এই যে ভেড়া টাড়া এগুলোকে লাইভ স্টক বলে আর কি, জানোই। তাহলে বলছে যে তার কিছু দিয়ে আছে যে 100টা কিনছে সে মোট $4000 দিয়ে, এন্ড প্রাইসেস আর অ্যাজ ফলো। বলছে যে কাপস হচ্ছে তোমার এই যে 120, মানে যে গরুর যে বাছুর যেটাকে বলি আমরা, ল্যাম্পস হচ্ছে তোমার $50 করে, আর পিগলেট মানে শুকর ছানা আর কি বলে যেটাকে, সেটা হচ্ছে তোমার $25 করে প্রত্যেকটার দাম। হ্যাঁ অঙ্ক খুব সহজ। ইফ দ্য ফার্মার অবটেন অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট অফ ইচ টাইপ, এটা কিন্তু মিনিমাম শর্ত যে প্রত্যেকটার কমপক্ষে একটা করে কিনতে হবে। ইফ দ্য ফার্মার অবটেন অ্যাট লিস্ট ওয়ান এনিম্যাল অফ ইচ টাইপ, তাহলে হাউ মেনি অফ ইচ ডিড হি বাই, তাহলে প্রত্যেকটার কতগুলো করে সে কিনছিল। তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে, অবশ্যই সেই ইনফরমেশনকে ব্যবহার করে তোমার এই যে ডিওফন্টিন ইকুয়েশনকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আমি এটা করে দেবো আর পরেরটা বলে দেবো, তাহলে বুঝতে পারবো আশা করি। এখন দেখো প্রবলেমটা বুঝতে পারছো কিনা, আশা করি সবাই বুঝতে পারছো। যে মোট তোমার 100টা এই যে কি বলে যে লাইভ স্টক কিনে তার খরচ হচ্ছে $4000, এবং প্রত্যেকটার আলাদা আলাদা করে তোমার প্রাইস দেওয়া আছে। কাপসের হচ্ছে 120, ল্যাম্পসের হচ্ছে 50, পিগলেটস হচ্ছে তোমার 25। হ্যাঁ তাহলে শর্ত দিচ্ছে যদি ফার্মার অবটেন অ্যাট লিস্ট ওয়ান এনিম্যাল অফ ইচ টাইপ। হ্যাঁ কিছু বললে কেউ, হাউ মেনি অফ ইচ ডিড হি বাই, কেউ কিছু প্রশ্ন করলে নাকি? তাহলে কতগুলো সে কিনছিল, প্রবলেম হচ্ছে এটা। তাহলে এটাকে কি করে দেখো, আমরা ডিওফন্টেইন ইকুয়েশনে নিয়ে যাব, তারপরে আমাদের যে জ্ঞান আছে যে ডিওফন্টেইন ইকুয়েশনকে সলভ করার, সেইটাকে খালি ব্যবহার করবো, আর কিচ্ছু না। এটা হচ্ছে মূল থিং। হ্যাঁ বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার মূল কনসেপ্ট। তাহলে আমরা জাস্ট আমি একটু এখানে লিখতেছি ধরো, তাহলে আমরা যেহেতু করতে পারবো যে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে আমরা ধরে নিতে পারবো এই যে ধরো এক্সটা কিনছে, সরি ধরো আমরা ধরে নিতে পারবো যে খুবই সহজ, কিন্তু তুমি নিজে চেষ্টা করে করলে আমি খুব খুশি হতাম আর কি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার নিজের কে ব্যবহার করা, লেখাপড়ার ওটাই উদ্দেশ্য, শুধু তোমার যে নিজে চিন্তা করা শেখানো। তাহলে আমরা ধরো এরকম করে ধরে নিচ্ছি যে ধরি লেট, তুমি তোমার মতো করে লিখতে হবে এক্স বি দা নাম্বার অফ কাপস। হ্যাঁ ধরি মনে করলাম যে এক্সটাই কিনছে, ঠিক আছে?
বাসুর বলি আমরা, যেটাকে গ্রামের ভাষায় আর কি, তোমরা হয়তো বলো কিনা জানি না। তাহলে ওয়াইটা হচ্ছে ধরো ডট ডট দিয়ে দেওয়া লেখা, ওয়াইটা হচ্ছে তোমার কিনছে ল্যাম্পস, আর ধরো জেডটা, এই ইনফরমেশন আমাদের দেওয়া আছে, জেডটা কিনছে ধরো পিগলেট, পিগলেট মানে বোধহয় শুকর ছানা আর কি, হ্যাঁ পিগলেট এরকম কিনছে। তাহলে এখন এইটাকে ব্যবহার করে তুমি কিন্তু এখন কিছু ইকুয়েশন লিখতে পারবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো, এটা একটা ছোটবেলার ক্লাস 6-7 অঙ্ক আর কি, কিন্তু 6-7 আরো বেশি ইনফরমেশন দেওয়া থাকতো, নাহলে করতে পারতাম না। কিন্তু এখানে কত কম ইনফরমেশনে করতে সলিউশন করতে পারি। তাই ধরো প্রথমে কিন্তু কি বলছিল, যে তোমাকে বলছিল যে 100টা কিনছিলে তুমি, কিন্তু বলছিল না যে 100টা 100 হেড অফ লাইভ স্টক, মানে মাথা ছিল 100টা। তাহলে কি হবে, অবশ্যই এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম একটা ইনফরমেশন আমরা লিখতে পারবো, এটা নিশ্চিত। ঠিক আছে, তাহলে এটা একটা নাম টাম দিয়ে রাখি, ভবিষ্যতে আমার কাজে লাগবে আমাদের। আর যদি আমরা প্রাইসকে কনসিডার করি, তাহলে দেখো $120 দিয়ে কিনছিল একটা তোমারই, তারপর হচ্ছে $50 দিয়ে কিনছিল একটা তোমার বোধহয় ল্যাম্পস, আর হচ্ছে কি $25 দিয়ে কিনছিল একটা তোমার ওই যে পিগলেট। তো মোট সে $4000 খরচ করছিল, এর একটা ইনফরমেশন আছে। ঠিক আছে, এই যে ধরো এটা তোমার একেবারে ক্লাস 6 এর জিনিস, এই পর্যন্ত যা লিখছি আমি, হ্যাঁ। তাহলে এখন এখান দিয়ে ধরো আমরা ই করবো যে আসলে আমরা যত ডিওফন্টিন ইকুয়েশন সলভ করছি, সে কিন্তু তোমার সবাই তোমার এক্স ওয়াই ভেরি, তাহলে আমরা যে কোনো একটা ধরো জেড এর মান যদি প্রথম রাতে বসাই দিয়ে যে এক্স ওয়াই তে কনভার্ট করে ফেলতে পারি আমরা ইজিলি। তাহলে এটা হচ্ছে মেইন ট্রিক প্রথমে, যে এগুলো সব করছো ক্লাস 6-এ, ফ্রম ধরো 1 থেকে আমরা কি লিখতে পারি, জেড সমান সমান তোমার এখন ধরো 100 মাইনাস ওয়াই মাইনাস এক্স, ধরো এর নাম দিয়ে রাখি যদি কখনো কাজে লাগে, এই যে। ঠিক আছে, তাহলে ফ্রম 2 কি পাবা তুমি, এখান থেকে কি পাবা, অবশ্যই এখান থেকে আমি একবারে লিখে দিচ্ছি, যে এখান থেকে তুমি বসাই টসায়ে কাটাকাটি টাটি করে, এখানে আমি একটু ডট ডট দিলাম যে তোমরা এটা দেখবা, একটু সিম্পল একেবারে, এখান থেকে বসাই দিয়ে কাটাকাটি টাটি করে তুমি একবার এরকম পাবা যে 19x, এটা খুব সিম্পল জিনিস, 5y ইকুয়াল টু ধর 300, এরকম হবে, এরকম হবে, জাস্ট বসাই দিয়ে জাস্ট যোগ বিয়োগ করছি আর কিছু করিনি, এর একটা নাম টাম দিয়ে রাখি, নাম দিয়ে রাখতে ক্ষতি নেই। ঠিক আছে, জেড এর মান বসাইছো 2 বসাই টসাই এগুলো, এটা পেলাম। তাহলে এখন এখানে দেখো, এটার দিকে যদি তাকাও তুমি, ঠিক আছে, আর এখানে আমি একটা জিনিস লিখতে যদি ভুলে গেছি, কিন্তু আমাদের কিন্তু আর একটা কন্ডিশন ছিল, তোমরা যদি খেয়াল করো, এখানে ধরো আমরা এটাকে লেখা উচিত, অবশ্যই পরে লিখলেও হবে। আর একটা কন্ডিশন ছিল, এটা হচ্ছে তোমার কিন্তু এই যে এক্স ওয়াই জেড বলছে কি, তোমাকে কমপক্ষে একটা, যে একটা একেবারে কিনবো না সেরকম ঘটনা ঘটাতে পারবে না কিন্তু তুমি, যে কমপক্ষে একটা করে কিনতে হবে, যে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট অফ ইচ টাইপ তাকে কিনতে হবে, সেটা কিন্তু বলছিল। তাহলে এই যে এক্স এর মান অবশ্যই গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 1, কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 না, কিন্তু 1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওয়াই এর মানও কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, জেড এর মানও কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এই কন্ডিশনটাই নিচেই লেখো, এখানে ফাঁকা যেহেতু নেই আমি এখানে লিখলাম, এই যে এখানে লিখো তোমরা, এই যে এখান দিয়ে লিখতে সমস্যা নেই, 1 আর 2 লেখার পর, বা ওখানে লিখলে হবে, সমস্যা নেই, নিচে লেখাই ভালো এটা। তাহলে এখন দেখো, এটা তো কি, এখন এটা কিন্তু ডিওফন্টিন ইকুয়েশন, তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে সমাধান আছে কিনা, যদি সমাধান থাকে তাহলে তুমি এই প্রবলেম সলভ করতে পারবা, আর যদি সমাধান না থাকে এই প্রবলেম সলভ করতে পারবো না। তাহলে প্রথমে সমাধান আছে কিনা সেটা দেখার জন্য আমাদের কিন্তু কি জিসিডি খুঁজতে হবে, কার কার, হ্যাঁ কার জিসিডি খুঁজতে হবে, আরে বলো একজন, বলো হলো, রেদানুল করিম বলো দেখি, কাজী রেদানুল করিমের নাম দেখা যাচ্ছে এখানে। স্যার 19 এর 5-এর, হ্যাঁ 19 আর 5 তোমার জিসিডি বের করতে হবে। ধরো এই যে আমরা জিসিডি বের করলাম, এখন তত এই যে ফাইন্ড, তো লিখে দিতে তোমার, ফাইন্ড জিসিডি অফ 19 আর 5। তো 19 আর 5 জিসিডি কত তোমরা খুব ভালো করে জানো,
যে আমরা আমরা একটা কৌশলে বের করবো যাতে আমাদের একটা কাজে দেয়, তাই না? আমরা দেখাইছিলাম কত, 19 আর 5 তোমার কত বোধ হয়, 15 প্লাস 4, আমার ভুল হলে বলে, মাঝে মাঝে ভুল হয়। তারপর 5 কে করতে হবে তোমার, এটা কত হবে তোমার 1 ইন্টু 1 কত, 4 দিয়ে ভাগ করবো তাই না, প্লাস 1, ঠিক আছে এরকম না? 5 আর 1 কে করলে তোমার কত হবে, সরি 4 কে করতে হবে তোমার 4 ইন্টু 1 0, তাহলে 1 জিসিডি। আমরা এভাবে করার একটা কারণ আছে যে আমরা এই যে সমাধান বের করতে সুবিধা হয়, এমনি তো ভাগ করে দিলে 1 হয়ে যেত জানি, যেহেতু কেন কেন 1 বলতে পারবা, চোখ বুঝে বলে দেওয়া যায়। যার কারণ 5 হচ্ছে প্রাইম নাম্বার, 5 দিয়ে যদি 19 কে ভাগ করা না যায় তাহলে অবশ্যই অবশ্যই জিসিডি হচ্ছে, এটা আমরা পরে দেখাবো একটা অংশ। তাহলে এরকম জিসিডি পেয়ে গেলাম আমরা, কিন্তু জিসিডি পেয়ে গেলে এখন আমাদের একটা সমাধান পাবো, কিন্তু আমরা একটা সলিউশন বের করতে পারবো, ঠিক আছে? সলিউশন কেমন করে বের করতে পারবো, ফাইন্ডিং, ধর এখান থেকে লিখি যে ফাইন্ড পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার, এটা লিখে দিই, এটা লেখার দরকার নেই, তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ফাইন্ড পার্টিকুলার সলিউশন, হ্যাঁ ফাইন্ড পার্টিকুলার সলিউশন, তাহলে এটা কত হবে 1, আমরা জানি এটা 5 মাইনাস 1 ইন্টু 4, এরপরে হচ্ছে তোমার কত হবে 4 কে করতে হবে তোমার, 4 কে করলে কত হবে 19, সরি এটা তো 5ই থাকবে, 1 ইন্টু 4, ধরো 1 ইন্টু, ধরো 1 তো আর দেওয়ার দরকারই নেই আমাদের, ধরো 4 কে কত হবে তোমার, 4 তো করছি, সরি কি লিখতে হবে এবার, হ্যাঁ 4 19 19 19 মাইনাস 3 ইন্টু 5, তাহলে এটা তোমার কত হবে দেখো, যে তোমার কত হবে আমাদের 19 তো আগে ছিল কিন্তু, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে, 19 আগে ছিল আমাদের, তাহলে মাইনাস 1 ইন্টু 19 মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 5, ঠিক আছে? এটা সমান এই যে, ঠিক আছে না? এই যে দেখো, তাহলে আমাদের যে এটা কিন্তু আমরা এরকম এককে এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, কিন্তু এই যে 19 আর 5 এর তোমার, তাহলে এখন কিন্তু আমাদের যে ইকুয়েশন আছে সেটা কিন্তু 300 আছে, আমরা গতদিনের অনেক ভালো করে দেখাচ্ছিলাম 300, তাহলে এখানে 300 বানাতে হবে, তাহলে সমাধান হবে, তাহলে এটা 300 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আর একে যদি 300 দিয়ে গুণ করো তাহলে বাম পাশে 300 হবে, এই 19 আর 5 কে কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ আমরা তো 1 ইনটু 19 হ্যাঁ 19 আর 5 কে চেঞ্জ করা যাবে না প্লাস কিন্তু তোমার, তাহলে এক্স আর ওয়াই, তোমার এক্স আর ওয়াই এর মান আমরা রাখবো, হ্যাঁ 19 আর 5 কে ফিক্সড রাখবো। তাহলে এখন ধরো এখানে আমরা যদি করি তোমার কি বলে যে 300 দিয়ে গুণ করি, ধরো 300 দিয়ে কেন গুণ করতে হবে বুঝতে পারছো, তাহলে এখানে হয়ে যাবে তোমার মাইনাস 300 ইন্টু 19 প্লাস এখানে হয়ে যাবে 1200 ইন্টু 5, তাহলে দেখো একটা কিন্তু আমরা সলিউশন পেয়ে গেছি। এই যে দেখো যে এক্স নট যদি মাইনাস 300 হয় আর ওয়াই নট যদি তোমার 1200 হয়, তাহলে এর একটা কিন্তু সমাধান, হ্যাঁ এটা জাস্ট একটু তোমরা দেখলেই পারবা আশা করি, এই যে এর একটা কিন্তু সমাধান, এই যে দেখো এই যে এক্স 19 কিন্তু আছে, তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস 300 আর ওয়াই এর পরিবর্তে তোমার 1200, আমি যদি 19 কে এই পাশে লিখতে পারতাম সমস্যা নেই, একই কথা, যেহেতু ডান পাশে 300 আছে এই জন্য 300 দিয়ে কিন্তু গুণ করছি। তাহলে এখন আমরা একটা বলতে পারি যে দেখো যে therefore x not equal to the minus 300 and y not equal to তোমার 1200 is a solution, একটা সলিউশন আর কি, যে সলিউশন বা একটা পার্টিকুলার সলিউশন, যেভাবে লাগবে যে সলিউশন অফ, ওর নাম কত দিছিলাম, 4 ছিল বোধহয় নাকি, দেখিনি ভুলে, হ্যাঁ 4 ছিল, এই 4 এর একটা পার্টিকুলার সলিউশন, তাহলে অল আদার সলিউশন বের করে ফেলতে পারবো, ইজ এ সলিউশন অফ 4, ঠিক আছে? তাহলে এখন অল আদার সলিউশন কি হবে, অল আদার সলিউশন কি হবে কে বলতে পারবে, অল আদার সলিউশনস, অল আদার সলিউশন কত হবে, দেখি একদম বলো, দেখি একদম জিজ্ঞেস করি দাঁড়াও,
স্যার ইকুয়াল টু পারি হ্যাঁ যে দেখি হচ্ছে তুমি বলে না, মাইনাস তুমি বলে না। প্লাস হ্যাঁ তুমি বলে না, দেখি 5 আরেকজনকে বলি। ডিভাইডেড বাই জিসিডি ইনটু পি। হ্যাঁ দেখি ফয়সাল মাহমুদ বলতে পারবা নাকি? শুনছেই না বোধহয়। অল আদার সলিউশন। ফয়সাল মাহমুদ শুনছো? আলামিন বলো দেখি। আলামিন, আচ্ছা একজন দেখছি নাম বলতে পারবা? শুনছেই না কেউ বোধহয়। মাইনাস 30 প্লাস না প্রথমে তো তোমার অল আদার minus সলিউশন 30 মানে তোমার plus এক্স হবে, এক্স তাই না? কোএফিসিয়েন্ট এক্স সমান সমান এক্স নট। এক্স নট কত হবে এই যে, তাই না? -300 নাকি? এক্স নট হবে তোমার -300। স্যার আমি বলতে পারি? হ্যাঁ প্লাস কত হবে? জিসিডি তো অন এখানে 5t কিন্তু, তাই না? আর তোমার ওয়াই কত হবে? ওয়াই কত হবে তোমার? 1200, তাই না? 1200 মাইনাস কত হবে বলো তো কি এটা? 19t। ঠিক আছে, বুঝতে পারলে তো এটা কেমন করে লিখতে? অবশ্যই বুঝতে পারছো। এই যে স্যার তোমার, আপনার নেট কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আছে, ঠিক আছে। কেন শুনতে পাচ্ছ না আমাকে? শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ না? যাচ্ছে স্যার। হ্যাঁ তাহলে তোমার নেট তাহলে বোধহয় কোনো সমস্যা হতে পারে। তাহলে আসলে নেট তো কখন থেকে কার সমস্যা হয় বোঝা খুব মুশকিল। আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা? তাহলে এইটা কিন্তু তোমার ই হলো, ঠিক আছে? তাহলে অবশ্যই এখানে খালি একটা কথা লিখতে হবে যে ফর সাম, তোমরা যারা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক, ফর সাম টি ইন তোমার জেড। ঠিক আছে? এই জি যে, স্যার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু অন্যরা শুনতে পাচ্ছে। তোমার নেটে বুঝতেছি না যে তোমার নেটে সমস্যা আছে বোধহয়। অন্যরা যে শুনতে পাচ্ছে বলছে। যাই হোক আর কি, এগুলো মেনে নিতে হবে। কারণ এইটা কিন্তু তাহলে ধরো আমাদের যে কন্ডিশন ছিল বাই আওয়ার কন্ডিশন, আমাদের কন্ডিশনটা কি ছিল বলো দেখি? বাই আওয়ার কন্ডিশন বা বাই গিভেন কন্ডিশন। আওয়ার না দিয়ে গিভেন দিই তাহলে ভালো, বাই গিভেন কন্ডিশন দিই। গিভেন কন্ডিশন কি ছিল? বলতেছিল যে তাকে এক্স মানে তো তোমার কাজ, তাকে একটা কমপক্ষে কিনতে হবে এটাকে। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই কন্ডিশনটা লিখতে পারি তোমার অবশ্যই, যে কি লিখতে পারি ধরো যে এক্স অবশ্যই গ্রেটার দ্যান এর ইকুয়াল টু 1 এন্ড ওয়াই অবশ্যই তোমার গ্রেটার দ্যান এর ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাদের কন্ডিশন ছিল। দেখো ওই কন্ডিশন না হলে তুমি অঙ্ক করতেই পারবে না। প্রত্যেকটা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন এখান থেকে ধরো আমরা যে দেয়ারফর আমরা কি পেয়ে যাবো বলো দেখি? এই যে -300 প্লাস 5t, এটা হচ্ছে গ্রেটার দ্যান এর ইকুয়াল টু 1। আর এটাতে পাবো হচ্ছে তোমার 1200 মাইনাস 19t, এটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে এখানে ধরো আমরা এরকম ইমপ্লাইজ করতে পারবো। ধরো এখান থেকে আমি একবারে ক্যালকুলেশন করে দিলাম। এখান থেকে আমরা টি ভাগটাগ করে টি গ্রেটার দ্যান ইকুয়াল টু 60.2, আর এখান থেকে ধরো টি লেস দ্যান ইকুয়াল টু আসবে, তোমরা এটা জানো 63.18 এরকম হবে। ঠিক আছে? এটা সিম্পল ক্যালকুলেশন, তোমরা সব জানো। এইখানে ধরো মানে কি বলে যে ওই যে এটা কিন্তু নেগেটিভ নাম্বার না, তোমার 60 ডান পাশে কিন্তু 61, 62, 63 থাকবে। তাহলে আমরা যদি এই দুটোকে কম্বাইন করি তাহলে তো কি লিখতে পারবো? এরকম লিখতে পারবো না? এই ধরো এরকম 60.2 থেকে টি বড় কিন্তু 63.1 ছোট। তাহলে বাট টি কিন্তু ইন্টিজার খালি আমাদের, বাট টি মাস্ট বি ইন্টিজার, টি ইন জেড। তাহলে আমরা এখান থেকে টি কত পাবো বোঝা যাচ্ছে কিন্তু এর থেকে বড়। এই যে কেউ বুঝতে না পারলে সমস্যা নেই। এই যে দেখো এখানে কিন্তু একটা সমস্যা করছো সামিউল বোধ হয়। এখানে যদি 60 দাও এই পাশে কিন্তু তোমার ই হবে
এই ডান পাশে কিন্তু 61 হবে, এই বাম পাশে হবে না। 62 পাবো স্যার। 62 খালি 62 পাবো কি করে? দুইটা 61 পাচ্ছি, 61 আর 62 63 ও পাবো, 61 62 63 ও পাবো। তোমার তো এটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। তিনটে ঘটনা করবে, তাহলে আমি এটাকে আঁকি, তাহলে বুঝতে পারবা। এই এটা ধরো 60, তাহলে তোমার 63 পয়েন্ট, তাহলে তোমার শুরু হয়েছে এখান থেকে, দেখো তাহলে এখানে হচ্ছে তোমার 60.2 ধরো, এটা হচ্ছে তোমার 60.2 ধরো, কোনো মতো একটা দিলাম, আর এর একটু সামনে হবে তোমার 63.18 ধরো, কথার কথা, অত সুন্দর হয়নি অবশ্যই। তাহলে এখানে বলছে কি তোমার তো এখান থেকে শুরু হয়ে এদের ইকুয়াল সহ কিন্তু এখান পর্যন্ত, কিন্তু শুধু ইন্টিজার নাম্বার, তাহলে কারা কারা হবে দেখো। জি স্যার, 60 61 62 কি ব্যাপার? 61 62 63। না, আমার ভুল হয়েছে, সরি 60 এখানে এর তো, সরি আমার ভুল হয়েছে একটা, আমি 60 পয়েন্ট আছে ডান পাশে হবে, ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এই এখানে আমি ভুল করছি, এই যে 60, এই যে আমার এই 60.2 কি হবে, এর তো তোমার ডান এখানে হবে, ঠিক আছে, এইখানে হবে না, এটা কিন্তু তোমার 60.2, ঠিক আছে। তাহলে তোমার বলছে তাহলে স্যার, তাহলে এবার 61 62 63 এবার। হ্যাঁ সেটাই হবে, হ্যাঁ এই যে তোমার এরকম করে যদি দাও, এই যে এখান থেকে, তাহলে যেহেতু ইন্টিজার, খালি ইন্টিজার গুলো নেবে, তাহলে 61 62 63, তাহলে আমরা এটা পেয়ে গেছি। তাহলে এখন দেখো, এই যে টি এর মান 61 হলে একটা এক্স পাবা, টি এর মান 62 হলে একটা, সেটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি এখানে, ধরো আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, তাহলে যে হোয়েন, আমি একটা লিখে দিচ্ছি খালি, যে এরকম করে হোয়েন টি ইকুয়াল টু তোমার ধরো 61, ঠিক আছে, টি কি দিলাম, টি ইকুয়াল টু তোমার 61, তখন এক্স কত হবে, এক্স এখান থেকে ক্যালকুলেশন করে নিতে হবে তোমাকে, এক্স হচ্ছে -300 প্লাস ধরো 5 ইন্টু 61, এই যে তোমার এরকম 5 হবে, এখান থেকে ওয়াই বের করে নিতে পারবো, ওয়াই হবে তোমার 1200 মাইনাস 19 ইন্টু 61, এর হবে তোমার 41। তাহলে এক্স ওয়াই পাইলে তুমি অবশ্যই জেড বের করে নিতে পারবা, দেখো জেড একটা আছে কিন্তু, যে 100 বিয়োগ 5 মাইনাস 41 ইকুয়াল টু 54, তাহলে এই যে একটা এরকম করে কিনতে পারি, যে 5টা তোমার কাপস, 41টা তোমার কি ল্যাম্পস, আর 54টা তোমার পিগলেট। অনুরূপ ভাবে তোমার এই যে যদি ই হয়, ধরো টি, যদি আমি খালি জাস্ট অ্যান্সার লিখে দিচ্ছি এখন, টি যদি ধরো 62 হয়, টি যদি তোমার 62 হয়, টি যদি ধরো 62 হয়, তখন তুমি অনুরূপ ভাবে এরকম এক্স পাওয়া হচ্ছে, এরকম এক্স এর অ্যান্সার আসবে আমি 10, ওয়াই এর অ্যান্সার আসবে হচ্ছে তোমার 22, এরকম করে বের করতে হবে, জেড এর অ্যান্সার আসবে হচ্ছে 68, আর ধরো টি যদি তোমার 63 হয়, এই যে টি যদি 63 হয়, হোয়েন টি 63 হলে অনুরূপভাবে এক্স আসবে তোমার 15, ওয়াই আসবে 3 3 3, আর তোমার জেড আসবে হচ্ছে 82, প্রতি ক্ষেত্রে 100 হয়েছে বোধহয়, যোগ টোগ করে দেখে, এই যে তাহলে সে এরকম সম্ভাব্য 3টে ঘটনা সে ঘটাতে পারে ওই শর্তে, কিন্তু তাহলে তুমি যদি একটা অ্যান্সার লিখতে চাও আর কি, আধা ঘন্টা সময় লেগেছে একটা অঙ্ক করতে। তাহলে তোমার এখানে অ্যান্সার যদি লিখতে চাও, এই অ্যান্সার যদি লিখতে চাও ধরো, তাহলে এরকম করে লিখতে পারো। প্রথম ক্ষেত্রে এরকম 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 কিনতে পারে সে ফার্মার, 5টা কাপস, 41 ল্যাম্পস, আর হচ্ছে তোমার 54 পিগলেট, তার যে কন্ডিশন ছিল, ঠিক আছে। অথবা সে কিনতে পারে কি তোমার 10টা এরকম কাপস কিনতে পারে, 22টা ল্যাম্প কিনতে পারে, ল্যাম্পস, আর হচ্ছে তোমার 68 পিগলেট, এলইটি কিন্তু এটা, হ্যাঁ বানানটা আমি তোমার ঠিক করে নিও, পিগ এরকম কিনতে পারে প্লেট, আর কিনতে পারে সে হচ্ছে আরটা এরকম 15টাই কিনতে পারে, ঠিক আছে।
3টে ল্যাম্পস কিনতে পারে, অথবা তোমার 82 পিগলেট কিনতে পারে। এরকম ঘটনা সে ঘটাতে পারে। বুঝতে পারছো? হ্যালো, তাহলে খুবই সহজ। এর পরেরটা কি এইরকম আমি করে দিব না, আমি স্যার একটু বলি। স্যার কোয়েশ্চনটা একটু সামারি করবেন। হুম, সামারি তুমি এখন নিজে পড়লেই বুঝতে পারবা, নিজে পড়ে বোঝা শিখতে হবে। হ্যাঁ না স্যার ওইটুকু একটু স্কিপ হয়েছিল তো, তাই স্যার একটু শুনতে মন হ্যাঁ চাচ্ছে আর কি স্যার। হ্যাঁ। ও ইসের প্রশ্ন, মূল প্রশ্ন, মূল প্রশ্ন এরকম ছিল। এই যে যেটা যেটা এই যে করলেন স্যার, এই যে মূল প্রশ্ন তোমার এটা ছিল যে একজন ফার্মার, এই ফার্মার পারচেজ 100 হেড অফ লাইভ স্টক ফর এ টোটাল কস্ট $400, $4,000। হ্যাঁ, 100টাই কিনছে তোমার। এন্ড প্রাইসেস আর অ্যাজ ফলোজ, ধরো এই যে কাপসের হচ্ছে $120, ল্যাম্পসের $50, পিগলেটের $25। একটা শর্ত ছিল, ইফ দ্য ফার্মার অবটেন অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট অফ ইচ টাইপ। এটা হচ্ছে শর্ত। এই দেখো, এই শর্ত না থাকলে কিন্তু তুমি সমাধান করা মুশকিল হয়ে যেত পার্টিকুলার। সেই জন্য এক্স গ্রেটার দ্যান 1 দিতে পার, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে তখন তোমার প্রশ্ন করছে হাউ মেনি অফ ইচ ডিড হি বাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারবো। এখন নিজেরা পড়তে হবে, একটু নিজেরা না পড়লে বোঝা যাবে না, নিজে একটু পরিশ্রম করতে হবে। অনেকে করে ফেলছে একেবারে কোনো কিছু না করে, বুঝতে পারছো? চেষ্টা করছে। কালকে আসল জিনিস তো এখানেই, তোমার এই যে ডিওফন্টিন ইকুয়েশন সলভ করা, আর কিছু না কিন্তু তোমার, যে শুধু এই যে ডিওফন্টিন ইকুয়েশন বানানো। আর এটা তো ক্লাস 6 এর জিনিস। এই যে ডিওফন্টিন ইকুয়েশন বানাতে যে জিনিসটা ব্যবহার করছে, এটা ক্লাস 6 এর বা 6 এর বা 7 এর, যেটাই বলি আমরা, তাই না? এই যে, আর এখান থেকে যে ডিওফন্টিন ইকুয়েশন তৈরি করে তার যে সমাধানের, এটা আমরা দেখাইছিলাম তোমাদের, একটা ফাইন্ড পার্টিকুলার সলিউশন করে তারপরে তুমি অল আদার সলিউশন বের করছো। অল আদার সলিউশন বের করে তুমি এই যে বাই গিভেন কন্ডিশন অনুসারে এখানে এই যে শর্তটা বের করছো। হ্যাঁ, এটা কিন্তু ঠিকঠাক করে করো, যে এই যে 60 যদি এখানে দাও, বাম পাশে কিন্তু 61 হবে না, ঠিক আছে? যেহেতু ধনাত্মক সংখ্যা ডান পাশে হবে, ঋণাত্মক হলে তখন -60 এখানে, -61 এখানে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, হুম, কি না স্যার। শাহিন সাহেব বুঝতে পারলে যে তুমি যে প্রশ্ন করছিলে? জি স্যার হ্যাঁ, এটা বুঝতে তো পারছি। এখন তুমি নিজে পড়লেই বুঝতে পারবা। তাহলে আসলে মূল হচ্ছে মেকানিজমটা তোমার, যে ডিওফন্টিন ইকুয়েশনকে আমরা বাস্তব প্রবলেম সলভ করতে কেমন করে ব্যবহার করতে পারি, আমি সেটাই দেখাইছি। তো খুবই সিম্পল, এটা কিন্তু খুব সিম্পল সমাধান না। যদি চিন্তা করো, তুমি, তোমাকে যদি ডিওফন্টিন ইকুয়েশন না জানতে তোমাকে যখন এই প্রবলেম দেখাতো, তুমি বলতে এর সমাধান নেই। হ্যাঁ, তাই বলতে, কিন্তু তুমি আগে যত ম্যাথমেটিক্স পড়ে আসতো, কারণ আমরা বলি যে ইকুয়েশনের থেকে যদি ভেরিয়েবল বেশি আয় তখন এরকম কোনো সমাধান নেই, তাই বলি কিন্তু আমরা। এখন এইটা দেখো, এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, আশা করি এখন সবাই করতে পারবা। পরে আমরা নতুন চ্যাপ্টারে যাব আজকে, প্রাইম নাম্বারস। এখানে ধরো এখন তুমি তুমি মজা যদি পাও, যে কোনো ধরনের অঙ্ক করতে পারবা এটা যদি বুঝতে পারো। আমরা ধরো এই অঙ্কটা দিছিলাম, অন্য কারো প্রশ্ন নাই তো কোনো? ক্রিস্টফ রুডলফ, এটা 1526 সালের প্রবলেম, বুঝতে পারছো? 500 বছর আগের। হ্যাঁ, তাও এখনো ধরো মানুষ, সারা পৃথিবীর মানুষ যারা নাম্বার থিওরি পড়ে স্টাডি করে। হ্যাঁ, 1526 সালে সেই প্রবলেমটা দিছিল, একই একই অঙ্ক, ওটার মতোই প্রায়। ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যান, উইমেন অ্যান্ড চিলড্রেন ইন এ কোম্পানি অফ 20 পারসন ইফ টুগেদার দে পে 20 কয়েন্স। বলছে যে একটা কোম্পানিতে তোমার 20 জন মানুষ আছে এবং তারা কোনো একটা কাজের জন্য ধরো একসাথে 20 কয়েন্স পে করছে। তাহলে এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে যে ইচ ম্যান তোমার পে করছে হচ্ছে 3 ইচ ওম্যান করছে 2 কয়েন, আর ইচ চাইল্ড করছে হচ্ছে তোমার হাফ। তাহলে তোমাকে বের করতে হবে যে ওই 20 জনের ভিতরে তোমার কয়জন ম্যান ছিল, কয়জন উইমেন ছিল, আর কয়জন চিলড্রেন ছিল। বুঝতে পারছো প্রশ্নটা? এই দেখো, এই যে এই 8 এর ডিও খুব সুন্দর প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম খুবই সুন্দর।
তোমরা যার ইন্টারেস্টেড, আমি তো ক্লাসে করার সারা জীবন ক্লাস শেষ হবে না, তোমরা নিজেরা করতে পারো। আমি এইভাবেই এই দুটো চুজ করছি যাতে তোমরা অন্য যে কোনো প্রবলেম করতে পারো। এটা খুব সুন্দর একটা প্রবলেম, 8 সি। এটা কি বুঝতে পারছো নাকি? 8 ডি কি বুঝতে পারছো? হ্যাঁ নাকি বুঝতে পারোনি? স্যার 8 এর বি তো করি নাই। 8 ডি 8 ডি করতে দেওয়া ছিল আর কি, কিন্তু প্রবলেমটা বুঝতে পারছো কিনা দেখো। মানে একইভাবে ধরে নিতে হবে, ধরো ম্যান হচ্ছে এক্স জোন, উইম্যান হচ্ছে ওয়াই জোন, চিলড্রেন হচ্ছে তোমার জেড জোন, একই রকম করে। তাহলে ধরো মোট হচ্ছে 20 জন, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 20। x plus y plus z equal to 20। আর এখানে হবে তোমার 3x প্লাস 2y প্লাস হাফ জেড ইকুয়াল টু আবার 20 কয়েন্স। আর এখানে ওই কন্ডিশনটা হচ্ছে কি, তোমার ধরো এরা তো x অবশ্যই গ্রেটার দ্যান 0, y অবশ্যই গ্রেটার দ্যান তোমার 0, বা হ্যাঁ আর z অবশ্যই তোমার গ্রেটার দ্যান 0, অথবা গ্রেটার দ্যান অন দিলেও, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, z গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, হ্যাঁ দিলেও কোনো সমস্যা নেই। তাহলে একইভাবে করতে হবে তোমার। তাহলে আমি খালি ধরো অ্যান্সার বলে দিচ্ছি, কারণ অনেকে করতে পারছে, তোমরা আশা করি করতে পারবা। সবাই নিজে করার চেষ্টা করো প্রথমে, পারে না পারলে অন্যদের হেল্প নিবা যারা পারছে। তাহলে এরকম অ্যান্সার এরকম হবে, আমি খালি বলে দিচ্ছি তোমার 8 এর বি অ্যান্সারটা হচ্ছে এরকম, খুবই সহজ। এই যে অ্যান্সার আমি খালি লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার হচ্ছে ম্যান হবে হচ্ছে তোমার ম্যান হবে 1, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে না বলে, ধরো আমি লিখি তবে। তারপর উইমেন হবে হচ্ছে তোমার 5, আর চিলড্রেন হবে, এটাই অ্যান্সার হবে। আর তো অ্যান্সারটা আমি খালি বলে দিচ্ছি তোমাদের। এই বই অ্যান্সার আছে কিনা আমি জানি না, দেখিনি। ও ইসে দেখা যাচ্ছে না, কোথায় গেল, এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার। এই যে দেখো, ম্যান হচ্ছে তোমার 1, ওরকম করে উইমেন হচ্ছে 12:30টার সময়, ম্যান হচ্ছে 1, উইমেন হচ্ছে 5, আর চিলড্রেন হচ্ছে 14 হবে। জাস্ট ওই আগেরটার মতো তোমাকে ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার অ্যানসার বুঝছি। হ্যাঁ জাস্ট ওই আগেরটার মতো তোমাকে ফর্ম করে সলভ করতে হবে, খুবই সহজ, সমস্যা নেই কোনো। আশা করি পারবা সবাই। আর যদি ধরো কেউ যদি নিজেরা ইন্টারেস্টেড হও, আমি সেটা বললাম যে খুবই ইম্পর্টেন্ট, সুন্দর সুন্দর অঙ্ক আছে, করতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। ফেসবুক দেখার থেকে তুমি সলভ করলে তোমার মাথা খাটবে। যেমন ধরো এই যে আমি এমনি খালি বলি, এই যে এটা খুব সুন্দর অঙ্ক। এই যে ধরো এটা একজন ভারতীয় ম্যাথমেটিশিয়ান দিছিল 850 খ্রিস্টাব্দে, 1000 বছরের আগে। 8 এর বি তোমার, তারপরে তোমার 8 এর সি, আর 8 এর ই, যদি তোমরা ইন্টারেস্ট করতে পারো 8 এর বি, সি আর ই। 8 নম্বরে যে কোনো অঙ্ক খুবই খুবই মজার আর কি। হ্যাঁ, এই পাজল, এটা ধাঁধা সমাধান করা, তুমি অন্যকে দিতে পারো মজা করার জন্য, ধরো সেই। ঠিক আছে, 8 এর যে কোনো অঙ্ক তুমি করতে পারো। আমরা জাস্ট দুটো করালাম, একটা করালাম মাত্র। এই যে এটা দেখো খুবই, এটা 8 এর ই নম্বর, সি নম্বর, এ বি সি, যে কোনোটা করার চেষ্টা করো তোমরা নিজেরা যারা ইন্টারেস্টেড। তো ঠিক আছে, আমরা ডিওফন্টিন ইকুয়েশন শেষ করলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এরকম খুবই পরিচিত তোমরা এর সঙ্গে না, আমরা সবাই মোটামুটি ক্লাস কি থেকে 2-3 থেকে বোধহয় প্রাইম নাম্বারের সাথে কখন পরিচিত আমরা, মোটামুটি 3-4 থেকে পরিচিত হই বোধহয়, নাকি না 5-6 থেকে, ভুলে গেছি, 4-5 থেকে বোধহয় আছে না? প্রাইম নাম্বার কোথায় আছে? হ্যাঁ, কোন ক্লাসে প্রাইম নাম্বার আছে জানো? মনে নেই আমার। 6 আছে, 4-5-এও থাকার কথা। 4-5 এর ছেলেপেলেরা আজকাল পারে, বুঝুক আর না বুঝুক মুখস্থ করা শেখায় আর কি। হ্যাঁ, 6 থেকে পড়ানো হয় না, যাক আমার মনে নেই। তাহলে আমরা এইটা আমাদের এটা একটা ই আছে। যেমন আমি আজকে সকালে তখন পড়লাম, খুবই, আমি ছাত্র অবস্থায় যেগুলো বুঝতাম না, অনেক এত সুন্দর সুন্দর জিনিস বুঝতে পারছি। 5 এর কত? হ্যাঁ, তাহলে প্রাইম ওদেরকে শেখানো হয় মনে হয়, ওদেরকে 4 5 ঠিক আছে। হ্যাঁ দাদা, যাক অসুবিধা নেই, হয় 5 অথবা 6 এ শিখায় বা 4 এ, সমস্যা নেই।
দ্য প্রাইমস অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আমরা মূলত এই জিনিসটা শিখবো এবং বেশ মজার এটা, প্রাইমস অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন। তোমরা, আমি জানি যে প্রাইম নাম্বার কি জানো, সবাই জানো যে একটা নাম্বারকে আমরা কখন প্রাইম নাম্বার বলি, যদি তোমার ওই নাম্বারটার ডিভিজর বা ওই নাম্বারটাকে যদি দুটো সংখ্যা দিয়ে খালি ভাগ করা যায়, 1 দ্বারা আর ওই সংখ্যাটা নিজেকে দ্বারা। তাই না? এটা জানো সবাই। আমি জাস্ট একটু করছি, একটু রিকল করি যে এটা সবাই জানো। আসলে আমরা দেখো, আমরা কিন্তু সবসময় বলতেছি যে ইন্টিজার নিয়ে আমরা সবকিছু কাজ করছি, ট্রিট করছি। হ্যাঁ, এটা তোমরা করার চেষ্টা করো, অথবা যদি করতে না পারো অন্যদের সাথে যোগাযোগ করো, বা করে আমাকে পাঠালে আমি দেখে দেবো যে হয়েছে কিনা। তাহলে এই ধরো আমরা এখানে নতুন চ্যাপ্টার পড়াবো যে প্রাইমস অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, দেয়ার ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। কেমন করে তারা থাকে, আমরা ছোটবেলায় খালি প্রাইমস পর্যন্ত পড়ছি, ধরো এই যে ডিস্ট্রিবিউশন, প্রাইমস অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন, এটা আমাদের মূল এখন টাইটেল, এই যে এটা আমরা পড়বো। ঠিক আছে, এখন স্বাভাবিক আমরা প্রথমে একটা প্রশ্ন উত্থাপন করি যে আমরা জানি ধরো যে কোনো একটা সংখ্যা, ধরো এ, যে কোনো একটা ইন্টিজার, এ, তাহলে এ কে আমরা কিন্তু ধরো ভাগ করতে পারি। ধরো এ কি দ্বারা ডিভাইডস হবে, এ ডিভাইডস বা ডিভিজিবল বলি, কি দ্বারা ডিভিজিবল মানে বলো দেখি। 1 -1, তাই না? এ মাইনাস এ, এটা কিন্তু, অথবা আমরা যদি এরকম করে লিখি যে +-1 অথবা +-এ দ্বারা, এটা কিন্তু অবভিয়াসলি সবসময়, হ্যাঁ এটা সবসময় হবে অটোমেটিক, অন্য কিছু দ্বারা হতেও পারে, না হতে পারে। কিন্তু আমরা এই -এ দ্বারাও কিন্তু বিভাজ্য, কিন্তু আমরা সবসময় পজিটিভ ডিভিশন নিয়ে কাজ করছি বলছিলাম, কারণ নেগেটিভ আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ পজিটিভ গুলো পেলে তার সামনে খালি তোমার মাইনাস চিহ্ন বসাই দিলেই নেগেটিভ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু ছোটবেলায় শুধু তোমার পজিটিভ ইন্টিজার নিয়ে হ্যান্ডেল করছিলাম, এখানে নেগেটিভ ইন্টিজারও ওকে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু অবভিয়াস সবসময় হবেই হবে, আরো 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 কারো দ্বারা ডিভিজিবল হতে পারে, কিন্তু এই 1 আর এ দ্বারা, নিজে দ্বারা আর 1 দ্বারা সবসময় ডিভিজিবল, এটা তোমরা জানো। তাহলে এই যুক্তিকে ব্যবহার করে এসে প্রাইম নাম্বারের ডেফিনিশন দিচ্ছে মানুষ। মানে এই ধারণাকে ডিভাইড দিয়ে, মানে যেটা তোমার ট্রিভিয়াল ঘটনা, একটা সংখ্যাকে যদি তার একটা সংখ্যা যদি শুধু ট্রিভিয়াল ফ্যাক্টরাল থাকে তোমার, তখন সেটাকে আমরা প্রাইম নাম্বার বলছি। হ্যাঁ, সেইটা। তাহলে ধরো আমি একটু জাস্ট একটু ডেফিনেশন লিখি, ধরো ডেফিনেশন যদি ধরো এরকম করে লিখি, এই যে আমরা বলতেছি অবশ্যই সব কিন্তু ইন্টিজার, অ্যান ইন্টিজার পি greater than on is called a prime number, অথবা আমরা খালি a prime বলি। হ্যাঁ, is called a prime, এটা তোমরা জানো, তারপর আমি লিখছি একটা কারণ আছে। if it's only positive divisor, কিন্তু if যদি it's only positive divisors 1 and p, 1 and p this p, an integer p greater than 1 is called a prime if it's only positive divisors 1 and p. নেগেটিভ ডিভিজার দরকার নেই আমাদের কোনো, কিন্তু ইশারা, ছোটবেলা আমরা নেগেটিভ বলতাম না। তাহলে আর ধরো, তাহলে এর কাউন্টার পার্ট হচ্ছে কি তোমার কম্পোজিট নাম্বার, তার কোনো ডেফিনেশন নেই, সে হচ্ছে যে প্রাইম না, সেই হচ্ছে তোমার কম্পোজিট।
কম্পোজিট নাম্বার কাকে বলি আমরা? বাংলা যেমন মৌলিক আর যৌগিক সংখ্যা বলতাম, যে অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান 1 দ্যাট ইজ নট এ প্রাইম ইজ কল্ড এ কম্পোজিট। হ্যাঁ, ঠিক আছে, একটু যদি লিখে দিলে দিই, সমস্যা নেই, যে অ্যান ইন্টিজার এটা কিন্তু গ্রেটার দ্যান। আর আমার এখানে একটা প্রশ্ন আছে, কেন গ্রেটার দ্যান 1 দিতে হচ্ছে? আমি যখন থার্ড ইয়ারে পড়তাম আমার খুব এটা ছিল, যে যখন প্রোগ্রামিং করতাম, ইজ নট এ প্রাইম ইজ টার্মড বা কল্ড, যাই বলো, কম্পোজিট। ঠিক আছে, কেন 1 কে বাদ দিতে হচ্ছে? কারো মাথায় এই প্রশ্ন আসছে কখনো? অন তো অন পির মান যদি 1 হয়, 1 এর ধরো 1 নিজেই এর মানও 1, অনের মানও 1, তাই না? নাকি বুঝতে পারোনি? আমাকে শুনতে পাচ্ছ তো, নাকি শুনতেই পাচ্ছ না? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ না আমাকে? কি ব্যাপার? হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? তা তো কথাই বলতেন আমার। স্যার আমার এখানে জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন আমি একটা প্রশ্ন করছিলাম, যে এই যে কেন 1 কে বাদ দিতে হলো? হ্যাঁ, তোমরা চিন্তা করছো কখনো? তাকে আমি অ্যান্সার দিচ্ছি না, আমার অ্যান্সার ঠিক কিনা তাও জানি না, আমার খুব জানার আগ্রহ ছিল এটা। যাক, এখন আমরা মূল একটা জিনিস দেখি। দেখো, যে আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছিলাম, এরকম মনে আছে কিনা তোমাদের আমি জানি না, আমি জাস্ট কি দিচ্ছি, যে এরকম একটা সংখ্যা 12, ধরো এটা কি 9 আর 8 কে, কিন্তু 9 আর 8 এর গুণফল কত বলো দেখি? 72, তাই না? 12 তো 72 কে ডিভাইডস করে। এর অর্থ এই না কিন্তু, ধরো এটা কিন্তু ডাজ নট ইমপ্লাই যে 12 ডিভাইডস 9 অর 12 ডিভাইডস 8, এটা কিন্তু ইমপ্লাই করে না। দেখ, করে কি? 12 কিন্তু 9 কেও ডিভাইডস করে না, 12 কিন্তু তোমার 8 কেও ডিভাইড করে না। হ্যাঁ, কিন্তু 12 কিন্তু এই দুজনের গুণফলকে ডিভাইড করে। বলো দেখি 12 যদি এটা কখন সত্য হতো মনে আছে তোমাদের? ইউক্লিডের একটা লেমা ছিল, কে বলতে পারবে? ধরো এরকম ছিল না, এ যদি বিসি কে ডিভাইড করে, এর সাথে একটা শর্ত ছিল, মনে আছে? জিসিডি, যদি জিসিডি হ্যাঁ, নিতে পারি এদের, জিসিডি অফ ধরো জিসিডি যে ধরতে হবে। এ বি যদি কি হয় 1 হয়, তাই না? তাহলে অবশ্যই এ তোমার সি কে ডিভাইড করবে, এরকম ছিল কিন্তু একটা ইউক্লিড লেমা। কিন্তু এখানে দেখো একটা মজার ব্যাপার ঘটবে, এই যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে একটা মজার ব্যাপার ঘটছে এখানে। দেখো, আমরা জাস্ট আগে আমরা থিওরাম বলছি না, গল্পের মতো বলি, তাহলে বুঝতে পারবো। ধরো 3 তো একটা প্রাইম নাম্বার, তাই না? জানো তো সবাই এটা অবশ্যই। তাহলে ধরো আমরা যদি 3 কিন্তু দেখো 36 কে ডিভাইডস করে না? অবশ্যই। তাহলে এখন তুমি যদি 36 কে ফ্যাক্টর করো, ধরো ওরকম 36 থেকে কি লিখতে পারো তুমি? যদি কি লিখতে পারো? 3 ইন্টু, ধরো প্রথমে এই দিয়ে লিখি, ছোট ছোট লেখা করে দাও, ধরো 6 ইন্টু 6, তারপরে ধরো 9 ইন্টু 4, তারপরে ধরো 12 ইন্টু 3, তারপরে ধরো হচ্ছে 18 ইন্টু 2। এছাড়া আর কিছু লিখতে পারি? আর কোনোভাবে লিখতে পারবো না বোধহয়, সম্ভবত। তাহলে এখন দেখো মজার বিষয়, দেখো এই যে এটা কিন্তু একটা ফ্যাক্টর, এটা 6, এই 36 এর ফ্যাক্টর। 3 যদি এটাকে তোমার ডিভাইড করে, স্যার তাহলে কিন্তু এই 3 তোমার, এই যে 3 যদি প্রাইম হয়,
তাহলে কিন্তু দেখো এর কোনো না কোনো একটা ফ্যাক্টরকে সে কিন্তু ডিফাইন করছে, এই ডিভাইড করছে। এই 3 কিন্তু এখন 6 কে ডিভাইড করে, একে ডিভাইড করে। আবার 3 দেখো 9 কে ডিভাইড করে, 4 কে করে না কিন্তু একটাকে করে অ্যাটলিস্ট। এই যে 12 কে করে কিন্তু 8 কে করে না, এখানে 18 কে করে। তাহলে দেখো প্রাইম হলে একটা সুবিধা, কিন্তু এই থিওরামটা কিন্তু সত্য না, কিন্তু এই পাশে এই যদি তোমার প্রাইম হতো তখন কিন্তু আর এই কন্ডিশন লাগতো না। এটা হচ্ছে প্রথম থিওরাম একটা প্রাইম নাম্বারের। এ যদি তোমার প্রাইম হতো, এ যদি প্রাইম হয় এবং এ যদি তোমার এই যে বিসি কে তোমার করে, তাহলে অবশ্যই এ হয় তোমার বি কে ডিভাইড করবে অথবা এ সি কে ডিভাইড করবে, যদি তোমার প্রাইম হয়। নাকি বুঝতে পারোনি? যেটা কিন্তু এমনি আগে ঘটতেছিল না, এখন কিন্তু সেটা ঘটছে। ধরো এই যে, তাহলে আমরা এই প্রথম থিওরাম, এই যে মেইন থিং তোমার লিখছি, ইফ পি ইজ, আমরা প্রাইম কে পি দিয়ে লিখবো, ইজ এ প্রাইম সব সময় পি দিয়ে লেখে। ইফ পি ইজ এ প্রাইম এন্ড ধরো এরকম যে পি ডিভাইডস এ বি, এ বি কিন্তু জাস্ট এ একটা ফ্যাক্টর বি একটা ফ্যাক্টর, তারে গুণ করলে কিন্তু একটা সংখ্যা পাবা তুমি। হ্যাঁ, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, ধরো এর মান 6 বির মান 6 অথবা এর মান 9 বির মান 4, এটা কিন্তু বুঝতে হবে 36 এর ক্ষেত্রে যেমন লিখছি আমরা। তাহলে বলতেছে তোমাকে যে দেন অবশ্যই অবশ্যই পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। এই যে দেখো যে প্রাইম নাম্বারে একটা বিশেষ বৈশিষ্ট্য পেলাম, যেটা কিন্তু এমনি অন্য নাম্বারের নেই কিন্তু বৈশিষ্ট্য। এই যে আমরা কিন্তু এটা কেবলই দেখছিলাম যে 12 যদি 9 আর 8 কে গুণফলকে ডিভাইড করে, তাহলে 12 কিন্তু 9 কে ডিভাইড করতেও পারে নাও করতে পারে, 8 কে ডিভাইড করতেও পারে নাও করতে পারে। কিন্তু এদের যদি প্রাইম হতো আর এই দুজনের গুণফলকে যদি ডিভাইড করতে, তাহলে অবশ্যই অবশ্যই একে, এই যে দেখো যেমন 3 এর ক্ষেত্রে আমরা বলছি 3 যেহেতু প্রাইম, তুমি একে যেভাবে ফ্যাক্টর করো না কেন সেই ফ্যাক্টরে একটাকে অথবা দুটো, অর মানে তো তোমরা জানো, অর মানে কিন্তু পি এ কেও ডিভাইড করতে পারে, পি বি কে ডিভাইডও করতে পারে, অথবা পি দুইজনকে এ কেও বি এন্ড পি এ কেও ডিভাইড করতে পারে, বি কেও ডিভাইড করতে পারে। অর এর কিন্তু 3টি অপশন, নাকি না জানো না? এটা বলছিলাম তো তোমাদের, বলছি বোধহয়, অবশ্যই হ্যাঁ বলছি আমি অবশ্যই। এই যে তাহলে এটা কি বুঝতে পারলে না? বুঝতে পারোনি? এটা বুঝতে না পারলে আর কিছুই বোঝা যাবে না এরপরে। এটা হচ্ছে মূল জিস্ট এই চ্যাপ্টারের, এইটা দিয়ে সবকিছু করব। কারো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? পি যদি প্রাইম হয়, পি যদি এ ডিভাইড করে, পি বোঝা অবশ্যই যাচ্ছে স্যার। পি অবশ্যই এ কে ডিভাইড করবে, পি অথবা পি অবশ্যই বি কে ডিভাইড করবে। একটাকে অবশ্যই কমপক্ষে করবে, দুজনকেও করতে পারে, সমস্যা নেই। এদের ক্ষেত্রে দেখো এরকম ফ্যাক্টর দুজনকেই করছে, কিন্তু কমপক্ষে তোমার একজনকে ডিভাইড করবে। কিন্তু পি প্রাইম না হলে কিন্তু এটা সত্য না, অন্য কম্পোজিট নাম্বার হলে কিন্তু সত্য না এটা। এটা হচ্ছে একটা মূল থিম, এটা দিয়ে এই চ্যাপ্টারে সবকিছু আমরা বলবো। আমি যদি ধরো এদের 1 সেকেন্ডের প্রমাণ দেখাই, তাহলে ধরো যদি আমরা দেখাবো যে পি এ কে ডিভাইড করে না, তাহলে দেখাবো যে বি কে ডিভাইড করে তখন। আর যদি তোমার বি কে ডিভাইড না করে তখন এ কে ডিভাইড করে দেখাতে হবে তোমার। হ্যাঁ, সেটা। হ্যাঁ, ধরো আমি এটা এটা জাস্ট প্রমাণটা আমাদের বুঝতে হবে যে প্রুফ। তাহলে ধরো আমরা সাপোজ ধরলাম যে আমরা ধরলাম যে পি ডাজ নট ডিভাইডস এ, পি এ কে তোমার ডিভাইডস করে না, এটা ধরলাম আমরা। ডিভাইডস করে না মানে কি বলো দেখি? এরকম কোনো ইন্টিজার নেই যে পির সাথে গুণ করলে এর সমান হবে, কিন্তু দেয়ার এক্সিস্ট নো ইন্টিজার। এটা হচ্ছে আসল পয়েন্ট। তাহলে এখন আমরা বলতে পারি ধরো সিন্স, খুব সহজ, সিন্স পি ইজ এ প্রাইম, সিন্স পি ইজ এ প্রাইম, তার মানে কি? পি প্রাইম হলে মানে কি, পির কয়টা ডিভিজর আছে? হ্যাঁ, স্যার দুইটা। দুইটা। দেন অনলি পজিটিভ, দেন
the only positive divisors of P are 1 and P। প্রথমে একটু রেশিও করলে, তাই না? এটাই আমরা ডেফিনিশন কিন্তু প্রাইম নাম্বার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, যদি তোমার ই হয়, দিস ইমপ্লাইজ, কি ইমপ্লাইজ করে বলো দেখি? পি তো একে ডিভাইডস করে না তোমার। দিস ইমপ্লাইজ, কি ইমপ্লাইজ করে এটা কে বলতে পারবে? দিস ইমপ্লাইজ দ্যাট জিসিডি অফ পি এ কত, কে বলতে পারবে বলো দেখি? স্যার One 1 হবে। হ্যাঁ 1 হবে অবশ্যই, কিন্তু কারণ পি তো তোমার একে ডিভাইডস করে না, তাহলে জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভিজর। আবার এই পি যেহেতু তোমার প্রাইম, মানে এই দুইজনকেই ডিভাইড করে এইরকম তোমার। হ্যাঁ, পি একে ডিভাইডস করে না, আর তাহলে পি কে ডিভাইডস করে একমাত্র 1, আর 1 কে তো তোমার একে ডিভাইডস করে সবসময়, আমরা জানি। তাহলে অবশ্যই জিসিডি অফ পি ইকুয়াল টু 1। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন আমরা এখন কিন্তু এই যে এইটুক বের করা মানে এখন কিন্তু ইউক্লিডস এর লেমাকে ব্যবহার করতে পারবো। ইউক্লিডস লেমা কিন্তু এটাই ছিল, তাই না? তাহলে হেন্স, এই যে দেখো, জানা জ্ঞানকে কেমন করে ব্যবহার করি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সৃষ্টি করার জন্য। আরে হেন্স, দেখা যাচ্ছে না, হেন্স আমরা কি বলতে পারি? বাই ইউক্লিডস লেমা, ধরো বাই হেন্স ইউক্লিডস লেমা বাই ইউক্লিডস লেমা অনুসারে কি হবে? ইউক্লিডস লেমা অনুসারে কি হবে? এই যে দেখো, ইউক্লিডস লেমা মনে নেই এখন, তো আর কিছু করেন নাই। এই যে বলা ছিল তো পি প্রাইম পি এ কে ডিভাইডস করে, তুমি প্রমাণ করছো পি আর এ এর জিসিডি হচ্ছে 1। তাহলে ইউক্লিড লেমা বলছিল কি, পি যদি এ বি কে ডিভাইডস করে, পি আর এর জিসিডি যদি তোমার 1 হয়, তাহলে কি পি কাকে ডিভাইড করবে? অবশ্যই হ্যাঁ, পি ডিভাইডস কি বি কে মনে নেই? ডিভাইডস করবে। হ্যাঁ, এই যে হয়ে গেল। তাহলে দেখো, এই শর্ত যদি হোল্ড করে তোমার, পি যদি পি যদি এ কে ডিভাইডস না করে, তাহলে কি পি অবশ্যই বি কে ডিভাইডস করবে। আমরা একেবারে সিমিলারলি যদি বলি যে পি বি কে ডিভাইডস না করে ধরি, তাহলে আমরা দেখাতে পারি পি এ কে ডিভাইডস করে। তাহলে সিমিলারলি উই ক্যান প্রুভ। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। সেটাই কিন্তু জানা জিনিসকে ব্যবহার করা শিখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য তোমার। আসলে তুমি যা পড়ছো এখানে কিছুই তোমার বাস্তব জীবনে কাজে লাগবে না, সেটা না। তুমি এখানে যে জ্ঞান অর্জন করবা সেটা দিয়ে তুমি সমস্যার সমাধান করতে পারবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন তুমি যদি সবকিছু মুখস্থ করার চেষ্টা করো, তাহলে সেই আসল উদ্দেশ্য থেকে বঞ্চিত হলে লেখাপড়ার। এখন স্যার তাই হয়ে আসছে মুখস্থ। হ্যাঁ, না তোমাকে তো কেউ বলে না যে মুখস্থ করতে, তুমি নিজে করো কেন মুখস্থ, সেটাই তো সমস্যা। না আসলে যদি তো স্যার শেখানোর সিস্টেম ঠিক না থাকে তখন কি করবো? মুখস্থ ছাড়া তো উপায় নেই। না, এই যে কথা, আসলে আমাদের এই নিচের লেখাপড়া এমন হয়েছে শুধু মার্কস সর্বস্ব, এই জন্যই সমস্যা। তোমাদেরও দোষ না। যে আমাদের এসএসসি এইচএসসি স্কুল কলেজ সব হচ্ছে কেমন করে বোঝো আর না বোঝো, কেমন করে তুমি আমরা কেমন করে আমি ধরো আমি বা আমরা সবাই কেমন করে কে বেশি বমি করতে পারবে, তাই না? সেই যাক, সমস্যা নেই। তারপরে এটাই বাস্তবতাকে মেনে নিতে হবে, হতাশ হওয়ার কিছু নেই। উই ক্যান প্রুভ, এর ভিতর দিয়ে যতটুকু শেখা যায় সেটাই চেষ্টা করতে হবে। হতাশ হওয়া যাবে না, এর ভিতর দিয়ে যতটুকু শেখা যায় সেটা চেষ্টা করতে হবে। তাহলে যদি এরকম নয়, আমরা সিমিলারলি উই ক্যান প্রুভ, এটা দেখাটা দরকার। একই জিনিস, এই অবশ্যই একটাকে ডিভাইড করে পি যদি প্রাইম হয়, তো ভীষণ বৈশিষ্ট্য এটা। তাহলে আমরা এখন দেখো, এখন একটু বইয়ে যাই। আমি বইয়েরটাই লিখছি, আমি আমার মতো করে লিখছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেই আমি এই জিনিসটা লিখছি, এটা খুব ইম্পর্টেন্ট একটাই।
এখন এর একটা খুবই স্ট্রং একটা করোলারি আছে তোমার, দুটো করোলারি মানে তোমরা তো জানো যে থিওরাম থেকে আমরা জাস্ট যেটা পাই সেটাকে স্বাভাবিক আমরা করোলারি বলি তোমার। যে আসলে এটা আসলে দুটোর জন্য সত্য না, এখানে যদি এন সংখ্যক ফ্যাক্টর থাকে, বলছে যে ইফ পি ইজ এ প্রাইম and p divides ধরো এই a1 a2 up to an, then p divides কমপক্ষের যে কোনো একটাকে, then তোমার p divides a কে for some k, কমপক্ষে একটা কে এর জন্য, সাম মানে কমপক্ষে একটা, 5টা কে হতে পারে, যে এই p 5 জনকে ডিভাইড করতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে একজনকে ডিভাইড করে ফর সাম কে। সাম মানে একটা হতে পারে বা একের অধিক, মিনিমাম একটা থাকবে, ঠিক আছে। এটা আমি প্রমাণ তোমাদের দিচ্ছি না, যে এটা তোমরা নিজেরাই করতে পারো জাস্ট ইন্ডাকশন মেথডের সাহায্যে, যে কিন্তু আমি এর করোলারিটা লিখি, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবো, না লেখা লাগবে না। এটা কি বুঝতে পারছো? করোলারিটা কি বুঝতে পারলে? ইন্ডাকশন মেথডে করতে পারো তুমি খুব সহজেই। করোলারিটা বুঝতে পারছো? বলছে if p is a prime and p divides a1 a2 up to an, then সমস্যা নেই, আমি এটা খালি এটা তোমরা নিজেরাই করতে পারবে, আমি একটু জাস্ট 1 সেকেন্ডে লিখি, লিখলে সমস্যা নেই। আমাদের মূল একটা থিওরাম আমরা প্রমাণ করতে চাই, সেখানে যাব, হয়ে যাবে আমাদের। হ্যাঁ, যে ধরো এটা করোলারি, এই থিওরামের করোলারি তোমার, হ্যাঁ করোলারি, করোলারি মানে আমরা একটা থিওরাম প্রমাণ করতে গিয়ে নতুন আর একটা কিছু তৈরি করে ফেলছি, সেটাকে সহজ ভাষায় করোলারি বলে আর কি, ছোটবেলায়। এখানে একটু আলাদা আর কি, যে বলতেছে যে ইফ, শর্ত কিন্তু এটা প্রথম শর্ত, ইফ পি ইজ এ প্রাইম, ইফ পি ইজ এ প্রাইম, and ধরো যে পি ডিভাইডস, আগে কিন্তু শুধু তোমার এ বি ছিল, তাহলে এখানে বলছে এ না, এটাকে আমরা এন পর্যন্ত এক্সটেনশন করতে পারি, এরকম ধরো এ এ এন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বলতেছে তোমার দেন, যে আসলে এই পি, এটা কিন্তু প্রাইম না হলে সত্য হতো না, যে পি ডিভাইডস তোমার এ কে, কমপক্ষে একটা এ কে ফর সাম কে, যেখানে তোমার কে এটা হচ্ছে তোমার এই যে কে হচ্ছে দিছি আমরা এরকম, এখানে কিন্তু কে কিন্তু ইন্টিজার, এরকম করে লিখলেও কে কিন্তু ইন্টিজার, বা এরকম করে লেখা আরো ভালো, কে ইকুয়াল টু 1 2 আপ টু এন, অথবা এরকম করে লেখা যায়, ধরো আরেকটা ফর্মে লিখি কে ইকুয়াল, এইভাবে লেখাই বেশি ভালো। এইরকম করে লিখলে মনে হয় কে এর মান হতে পারে তোমার, হ্যাঁ 1 এরকম 1 2 আপ টু এন, এরকম করে লিখবো, তাহলে বোঝা যাবে যে খালি ইন্টিজার। হ্যাঁ, দুইভাবে লিখতে পারো, সমস্যা নেই, এটা না লেখাই ভালো, এইভাবে লেখো, ঠিক আছে। যে অবশ্যই অবশ্যই এটা কিন্তু বুঝতে হবে এই জিনিসটা, যে পি যদি প্রাইম হয়, পি যদি এরকম এরকম এর গুণফলগুলোকে ডিভাইড করে, তাহলে পি অবশ্যই অবশ্যই, এটা দিয়ে আমরা অনেক সুন্দর প্রবলেম সলভ করতে পারবো। আমি ছাত্র অবস্থায় নিজে জানতাম, আজকে পড়তে গিয়ে খুব মজা লাগছে আমার আর কি। হ্যাঁ, এই যে আসলে খালি থিওরাম পড়ালে তো কিছুই বোঝা যায় না, একটু অ্যাপ্লিকেশন করতে হবে, সব পড়া যায়। এবং এর আর একটা করোলারি আছে এখান থেকে, আমি এর প্রমাণ তোমাদের তোমরা নিজেরাই করে নিতে পারবা প্রমাণ। আর একটা ইম্পর্টেন্ট করোলারি আছে এখান থেকেই, আর একটা করোলারি পাবো, যে এটা খুব ইম্পর্টেন্ট করোলারি, করোলারি আর একটা করোলারি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে তোমার দেখো এরকম বলতেছে যে ইফ, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা ব্যবহার করবো এটাকে, পি কিউ1, প্রমাণ বই করে দেওয়া আছে, আমি এই জন্য করলাম না, কিউ2, আমি যদি অন্যরকম করে করছি, একটু প্রমাণ বইয়ের মতো করে করিনি, কিউএন আর অল প্রাইমস, এর সবাই প্রাইম, আর অল প্রাইমস এন্ড পি যদি তোমার ডিভাইডস করে, এই যে কিউ1
কিউ টু আপ টু তোমার এই কিউএন কে এর গুণফলকে ডিভাইডস করে ধরো কিউএন। তাহলে এখানে বলতেছে দেখো দেন তোমার হচ্ছে দেন পি সমান সমান কিউ কে সমান ইকুয়াল ফর সাম কে অ্যান্ড কে হচ্ছে তোমার এই যে কে হচ্ছে 1 2 আপ টু n এরকম কি। এটা কিন্তু দেখো আর এইখানে কিন্তু আগেরটার সাথে এটার পার্থক্য কি কে বলতে পারবে? এই করলার সাথে এই করলার পার্থক্য কি কে বলতে পারবে? স্যার A1 A2 AN এগুলা প্রাইম হতে পারে না হতে পারে, কিন্তু Q1 Q2 সবগুলো প্রাইম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এটুকু পার্থক্য। এখানে কিন্তু আমরা A1 A2 AN এর কোনো পরিচয় দিইনি, সে প্রাইম হতে পারে বা কম্পোজিট হতে পারে। কিন্তু এখানে আমরা বলছি এখানে সাথে শুধু পি শুধু প্রাইম ছিল, আর এখানে তোমার পি Q1 Q2 Qn সবাই প্রাইম তোমার। তাহলে পি যদি এই Q1 Q2 Q এর গুণফলকে ভাগ করে, তাহলে অবশ্যই পি এই কোনো না কোনো, দেখে আমরা অ্যাপ্লাই করব পরে যখন অঙ্ক করবো, পি হচ্ছে তোমার কোনো না কোনো তোমার এই যে কোনো না কোনো কিউ এর সমান। পি সমান সমান কোনো একটা অবশ্যই হবে, না হলে কিন্তু জীবনে ভাগ করতে পারবে না। পি সমান হয় Q1 হবে অথবা পি সমান Q2 হবে। কারণ কি এইগুলো কিন্তু তোমারই, কারণ কি বলো দেখি, এইগুলো কিন্তু প্রাইম নাম্বার। তাহলে এর এর তোমার ডিভিজর কেটা অনলি Q1 এর ডিভিজর কেটা অনলি 1 আর Q1, তাই না? Q2 এর ডিভিজর কেটা 1 আর Q2। অনুরূপভাবে Q1 এর ডিভিজর কেটা 1 আর Qn, তাছাড়া তো কেউ না। কিন্তু আমাদের পি তো আমরা ধরেছি প্রাইম নাম্বারে যখন ডেফিনিশন দিছি তখন বলছি পি কিন্তু গ্রেটার দ্যান তোমার 1। হ্যাঁ, তাহলে অটোমেটিক যদি তোমার এ তো একে ভাগ করতে হলে অটোমেটিক এই পি কে কোনো না কোনো কিউ কে এর সমান হতে হবে, নাহলে তো জীবনে ভাগ করা যাবে না। না বুঝতে পারোনি? আমি কিন্তু প্রমাণিক বলছি, বলে ফেলছি, বুঝতে পারছো? হুম, বুঝতে পারছো? জি স্যার। জাস্ট এক লাইনে তোমার যে যে ধরো আমরা এই দুটো করলে খুব ইম্পর্টেন্ট, আমরা এর সাথে অনেক অঙ্ক করতে পারবো, খুব মজার মজার অঙ্ক। হুম, তাহলে ধরো আমি আমি একটু জাস্ট উপরেটার প্রমাণ দেখালাম না, এটারে আমি এক লাইনে প্রমাণ দেখাই, 1 মিনিট লাগবে। ধরো প্রুফ আমরা বলি যে পি হচ্ছে প্রাইম আর পি ডিভাইডস এত, ঠিক আছে? ধরো এরকম সিন্স আমরা লিখি একটু যে সিন্স পি ইজ এ প্রাইম অ্যান্ড মধ্যে আছে কি যে পি ডিভাইডস এরকম বলছি যে Q1 Q2, ঠিক আছে, আপ টু এরকম Qn। তা আগের করোলারির সাহায্যে এটুক যদি হয়, আগের করোলারিটার সাহায্যে আমরা কি বলতে পারি বলো দেখি? দেন কি বলতে পারি বলো দেখি আগের করোলারিটার সাহায্যে, এটার সাহায্যে, এটার সাহায্যে কি বলতে পারবো? পি যদি প্রাইম হয় পি ডিভাইড সাম কিউ কে। হ্যাঁ অবশ্যই, দেন পি ডিভাইডস দেন পি ডিভাইড সাম কিউ কে, এটা কিন্তু অবশ্যই, তাই না? ফর আগেরটার সাহায্যে ফর সাম কে, আর কে এর মান ধরো এই যে 1 2 আপ টু n, বারবার লেখার ঝামেলা এটা, ঠিক আছে? এখন ধরো পি যদি কিউ কে ডিভাইডস করে, কিন্তু কিউ কে কিন্তু নিজে প্রাইম। ধরো অ্যাগেন আমরা এরকম লিখতে পারি, জাস্ট সিম্পল যুক্তি, অ্যাগেন কিউ কে ইজ এ প্রাইম কিউ কে যদি প্রাইম হয় তাহলে কিউ কে কে কারে কারে দিয়ে ভাগ করা যাবে শুধু ডেফিনেশন অনুসারে?
qk is 1 and itself. ওয়ান হ্যাঁ, আর কিউ কে নিজেই qk is only divisible বানান টানা বলে তোমার লেখনি তারা by 1 and qk, এই যে এটা আমরা জানি, কিন্তু আমরা ভাগ বলছি যে p দ্বারা e কে ভাগ করতে পারি, qk দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো p এর মান কি 1 হতে পারে কিনা, কিন্তু যেহেতু প্রাইম নাম্বার আমরা যখন ডেফিনিশন দিচ্ছি গ্রেটার দ্যান 1, তাহলে বাট p কিন্তু তোমার গ্রেটার দ্যান 1, তাহলে যেহেতু তুমি p দ্বারা qk কে ভাগ করছো, তাহলে p সমান কি হতে হবে? ছোট ছোট যুক্তি, কিন্তু এটা স্যার কিউকে p সমান কি, এটাই প্রমাণ হয়ে গেল। এই যে দেখো খুবই ছোট, কিন্তু এটা তোমাকে নিজেকে বের করা শিখতে হবে। তাহলে p সমান প্রমাণ হয়ে গেল qk। p সমান আমাদের প্রমাণ হলো qk। এতে খুবই ইম্পর্টেন্ট এই দুটো করোলারি। তো এটা দিয়ে আমরা আমি তোমাদের প্রশ্ন করব যে ধরো ফ্যাক্টোরিয়াল 100 কি বের করতে পারো তোমরা? হ্যাঁ, না স্যার করা যায় না এটা। মানে ক্যালকুলেটর করতে পারেন, তুমি করতে পারবা হাতে যদি করতে থাকো এত ধরো 10-20 ঘন্টা যদি গুণ করতে থাকো, বা একদিন 3-4 দিন পারবা, তুমি পারবা, তাহলে হবে। কিন্তু ক্যালকুলেটর পারবে না। হ্যাঁ বোধহয়, তাই না? ম্যাথের অধ্যায় কতর পর থেকেই জানি, ভুলে গেছি আমি, 37-এর পরে বোধহয় সম্ভবত, না কি যে 12 কম মনে নেই এখন, ছোট আগে করতাম। তাহলে এখন ধরো এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে প্রশ্নটাই দেখায়, আজকে তো আসলে হাতে সময় নেই, ই করা যাবে, খুবই মজার প্রশ্ন। আমি দেখে এত মজা লাগছে আজকে আমার, আমি তো ছাত্র অবস্থায় পড়িনি কখনো এগুলো। যে দেখেন এই থিওরামটা এখন আজকে আর পড়ানো যাবে না, তাহলে আমি এই প্রবলেমটাই দেখাই, ধরো খুবই মজার। এই যে দেখো এই 7 নম্বর প্রবলেমটা কি আছে বল, লেখা বলো তো কি বলছে, যে ফাইন্ড অল প্রাইম নাম্বারস দ্যাট ডিভাইড ফ্যাক্টোরিয়াল 50। কিছু কি বুঝতে পারছো? প্রথম সমস্যা কি বলো দেখি, তুমি তো ফ্যাক্টোরিয়াল 50 কে বেরই করতে পারো না, তাহলে একে কারে কারে দিয়ে ভাগ করা যাবে সেটা তো আরো অবান্তর নাকি? আগে কিন্তু সমস্যা বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। জি স্যার, রাইট। সমস্যা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমে আমি যদি বলতাম তোমাকে যে ফাইন্ড অল প্রাইমস দ্যাট ডিভাইড ফ্যাক্টোরিয়াল 100, ফ্যাক্টোরিয়াল 1000, যে কোনো অঙ্ক তৈরি করা শিখতে হবে ছোট ছোট, তাহলে তুমি বুঝতে। ফাইন্ড অল প্রাইমস দ্যাট ডিভাইড ফ্যাক্টোরিয়াল 50, মানে তোমাকে বলছে যে সেই সমস্ত প্রাইম নাম্বারকে বের করো যাদের দ্বারা ফ্যাক্টোরিয়াল 50 কে ভাগ করা যাবে। এখন প্রথম সমস্যা আছে, তুমি ফ্যাক্টোরিয়াল 50 কত তাই জানো না, তাহলে তাকে কারে কারে দিয়ে ভাগ করা যাবে সেটা তো বের করা কঠিন নাকি, এক করা সম্ভব আমরা যা জানি এতক্ষণ পর্যন্ত, নাকি? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন দেখো এই যে দুটো করলারি পড়ছি না, এই দুটো দিয়ে করা যায়। তো আজকে আর অন্য কিছু পড়াবো না, কেউ এখনই কেউ করতে পারে কিনা দেখি। বলছে ফাইন্ড অল প্রাইম নাম্বারস দ্যাট ডিভাইড ফ্যাক্টোরিয়াল 50। দাও 2 মিনিট সময় দিলাম, কে কি করতে পারে। হ্যাঁ দেখি 2 মিনিট তোমরা চিন্তা করো। হ্যালো, ফাইন্ড অল প্রাইম নাম্বার দ্যাট ডিভাইড 50। কারো মাথায় কিছু আসছে বলে ফেলো, ভুল হলে কোনো সমস্যা নাই। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে, না বিরক্ত হয়ে চলে গেছে সব? হ্যালো, না স্যার, বিরক্ত কেন হবো না স্যার? না বিরক্ত হওয়ারই কথা, স্বাভাবিক, কি যে অবস্থা দাঁড়িয়ে। কারো মাথায় কিছু আসছে?
বলতে ফাইন্ড অল প্রাইম নাম্বারস দ্যাট ডিভাইড factorial সামথিং ডিভাইডেড স্যার। বলো, হ্যাঁ বলো, হ্যালো হ্যাঁ শুনছি, বলো, শোনা যাচ্ছে। তার মানে একটা সংখ্যা ধরে নিব যেটা ডিভাইড করবে, তারপরে 50 ফ্যাক্টরিয়াল কে ভাঙে দিব। 50 মানে ফ্যাক্টরিয়াল, এক নাম্বার 50 ফ্যাক্টরিয়াল তো জানি কমা- না। স্যার কলোনি 1 কে এখানে খাটানো যায় কিনা? তুমি তো ধরো ওই যে তুমি যদি কম্পিউটারেও দাও, কম্পিউটারও করতে পারবে না। প্রোগ্রাম লিখে দাও যদি, ওই যে আমরা ও, 50 ফ্যাক্টোরিয়াল তো বের করা যায় ক্যালকুলেটরে। যায়। জি স্যার যায়। হ্যাঁ, তাহলে 100 ধরো, 100 ধরো তাহলে। না, 50 ফ্যাক্টরিয়াল তো অনেক বড় সংখ্যা, তাও করো, সমস্যা নেই, কিন্তু তারপরে যদি তুমি কতগুলো দিয়ে অত ও এর অর্ধেক পর্যন্ত তোমার ভাগ করতে হবে। 50 কে ফ্যাক্টরিয়াল স্যার অনেক বড় স্যার, 3.04 সামথিং e⁻64। 8⁻64, হ্যাঁ তাহলে। কিন্তু আমরা এখন যা শিখছি 1 সেকেন্ডে বলে দিতে পারবো যদি তোমরা বুঝতে পারো। স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ ভুল হলে কোনো সমস্যা নেই, হ্যাঁ বলো। প্রাইম নাম্বার যেগুলো আগে আছে 2, 3, 5, 7 এগুলো সবগুলো দিয়েই ভাগ করা যাবে। কেন বলো দেখি, কেন? কারণ স্যার 50 ফ্যাক্টরিয়াল কে ভাঙলে তো একটা একটা করে ওগুলো সবগুলোই আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ 50 ফ্যাক্টরিয়াল মানে কি সেটা আমরা জানি, কিন্তু মানে কি 50 গুণ 49 গুণ 48 গুণ 47, তাই না? এরকম করতে করতে জি, 1 স্যার। পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো, হ্যাঁ হ্যাঁ আসল পয়েন্ট চলে আসছে, হ্যাঁ তারপর। স্যার এইভাবে তাহলে তখন সবগুলো প্রাইম নাম্বারই পাবো 50 এর আগ পর্যন্ত, 47 হ্যাঁ, পর্যন্ত। এর ভিতর সবাই থাকবে, হ্যাঁ সবাই, হ্যাঁ অবশ্যই। এক থেকে ধর, এক তো বাদ, একরে তো আমরা প্রাইম ধরি না। 2 থেকে 2 থেকে 50 পর্যন্ত সকল প্রাইম নাম্বার কিন্তু ফ্যাক্টোরিয়াল 50 এর ভিতরে আছে। জি স্যার। তারপর, হ্যাঁ তারপর বলো। স্যার এগুলো দিয়েই তো ভাগ করা যাবে। হ্যাঁ এগুলো দিয়ে ভাগ করা যাবে, এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? ওই স্যার তাহলে 15টা পাওয়া যাবে সর্বমোট প্রাইম নাম্বার। হ্যাঁ, ওই যে আমি কয়টা আছে আমি জানি না, ওই কোন করোলারিকে ব্যবহার করছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 15টা যদি আচ্ছা। থাকে, আমার ঠিক মনে চেক করতে হবে কয়টা আছে। 1 থেকে 50 পর্যন্ত কয়টা আছে? 15টা। এক তো বাদ ধরো, 2 থেকে 50 পর্যন্ত কয়টা আছে? 15টা আছে। তাহলে আমার মনে নেই 15টাই। 1 থেকে 100 পর্যন্ত বোধহয় 25টা আছে না? 1 থেকে 100-র ভিতরে আমরা খুব সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের প্রোগ্রাম করতাম বোধহয়, না? না করছো না তোমরা? যে ফাইন একটা রেঞ্জের ভিতরে ফাইন অল প্রাইমস। তাহলে আসল দেখো, আসল ঠিক স্যার করা হয়েছে। হ্যাঁ আমার মনে নেই, যে বোধহয় 25টা না 24টা কি যেন থাকতো, ঠিক মনে নেই আমার। যাই হোক, তাহলে আসল ট্রিকটা হচ্ছে এখানেই ধরো, কারণ ওই যে ফ্যাক্টোরিয়ালকে যে তুমি ওইভাবে ডিফাইন করতে পারো, এইটা হচ্ছে মূল জিনিস তোমার। হ্যাঁ থ্যাংক ইউ, বলতে পারছো আর কি। আমি এটা দেখে আমার খুব মজা লাগছিল আর কি, যে ওটাকে কেমন করে এখানে ব্যবহার করছে। ধরো এখানে 50 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কিন্তু ওদের ধরো এটা বলছে কিন্তু তোমার 50, ধরো আমরা এরকম লিখি যে 49, তাই না? এরকম 48, ধরো আর লিখলাম না এরকম করে, ধরো আর লিখি 47, এরকম করতে 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 তোমার কোন পর্যন্ত যদি থামবো আমরা? ধরো 1 পর্যন্ত। অন্ত সমস্যা নেই কোনো। ও দেখা যাচ্ছে না দেখি, সরি আমি তো এটা বের করে নিয়ে বসেছি, সরি। আজকের ওই পরের থিওরি আমরা পড়ালাম না, অসুবিধা নেই, ওটা একটু বড় সময় লাগবে। তো তোমরা যদি একটু মজা পাও তাহলে পড়তে মজা পাবা, না হলে খুবই বিরক্ত লাগবে। এই জন্য আমার ভয়, যে তোমরা হয়তো খুবই বিরক্ত হচ্ছ কিনা আমার ক্লাসে, সেই জন্য আমি ভয় পাচ্ছি। হ্যাঁ এরকম তো লিখতে পারবো নাকি? জি স্যার পারবো। হ্যাঁ, এখন যদি তোমার ধরো পি যদি প্রাইম হয়, ধরো হ্যাঁ সকল প্রাইম নাম্বার কোন, কিন্তু বলিনি কিন্তু তোমার যে ফ্যাক্টোরিয়াল 50 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে কিন্তু তুমি বের করতে পারবে না, কঠিন আছে একটু, ঠিক আছে বের করা। কিন্তু যেহেতু বলছে যে কোন কোন প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা যায়, এই যে দেখো, এই যে তোমাকে একটু ফাঁক রাখছে, কোন কোন প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা ওই যে থিওরামটা কেবলই পড়ছিলাম, ধরো এরকম ছিল, ধরো পি, একটা পি যদি প্রাইম হয়, পি যদি তোমার এরকম হয়, ধরো এই যে A1, ধরো A1 মানে 50 ধরলাম আমরা, এই যে A2 এরকম করতে 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 ধরো A50 দিলাম,
অথবা ধরতে পারো A1 মানে 1, A2 মানে ধরো 2, A3 মানে এই। তাহলে আমরা 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 কি দেখছিলাম ধরো বলো দেখি, যে এটাকে যদি ডিভাইডস করে, ঠিক আছে না? দেখো বুঝতে পারছো কিনা, এটা বুঝতে হবে কিন্তু, এই বোঝা খুব জি ইম্পর্টেন্ট। স্যার, দেন P divides এই যে AK দেখ, for some এরকম A1 কি ধরবা, A1 ধরো 1ই ধরলাম, A2 ধরো 2 ধরলাম, যেভাবে লাগে A3 ধরো 3 ধরলাম, তাই না? এরকম করতে 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 ধরো এখানে দিলাম ধরো 46, 47, 48 ধরো এরকম 50 পর্যন্ত, নাকি? তাই না? তাহলে এখন আমরা কিন্তু এটা জানি যে পি যদি প্রাইম হয়, তাহলে পি কিন্তু তোমার অবশ্যই তোমার এর কোনো না, একে যদি ডিভাইডস করে তাহলে পি কিন্তু এর কোনো না কোনো একটাকে তোমার ডিভাইডস করবে, ঠিক আছে? তাহলে পি অবশ্যই কিন্তু তোমার, এই যে ধরো পি যেহেতু প্রাইম, আর তাহলে এখানে ধরো কেউ না কেউ আছে তোমার, তাহলে খেয়াল করে দেখো এই পি যদি তোমার, মজার বিষয় হচ্ছে এই পি যদি তোমার গ্রেটার দেন 50 হয়ে যেত, কথার কথা। আর ধরো আমি বলতেছি যে ধরো কখন হয় না সেটা আমি বলতেছি। আরে পি যদি কথার কথা 51, না 51 না, 51 কি প্রাইম নাম্বার নাকি? না, 3, 17, 51, 52, 53 বোধহয় প্রাইম নাম্বার নাকি? 53 প্রাইম নাম্বার? prime স্যার। দেখো ঠিকঠাক 53 কিন্তু প্রাইম নাম্বার, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমি দেখাচ্ছি যে তুমি যদি এখানে 53 কে দাও, 53 ভাগের লেখো, ধরো এই যে 47, 48, কেন 50-এর বেশি কোনো প্রাইম নাম্বার একে ডিভাইড করবে না সেটাই আমরা খুঁজতেছি। 50-এর থেকে ছোট প্রাইম নাম্বার কেন সেটাই প্রথম, সেটা দেখাচ্ছি। তো এখানে 49 বাদ দিয়ে দিচ্ছি, দেখছো? এখানে একটা 49 হয়ে গেল, কনফিউজ হয়ে যাবে তোমার। 49, 50, ধরো এখানে এই যে ধরো 47, 48, 49, 50, এই যে দেখো এই 53 কি এর 53 দ্বারা কি এর কোনো কাউকে ভাগ করা যাবে বলো দেখি, কোনোটারে? কারণ কি এরা সবাই 53 থেকে ছোট তো। মানে স্যার এটা কি ইন্ডিভিজুয়াল? এটাই তো থিওরাম ছিল যে তোমার এই যে পি যদি এই কি A1, A2, A3, পি যদি এর গুণফলকে ভাগ করে, সম্ভব না। হ্যাঁ জি তাহলে স্যার, সম্ভব না। সম্ভব না। তাহলে এই যে দেখো একটাকে ভাগ করা তো সম্ভব না, কারণ তোমার এই একটা সবাই 53 থেকে তোমার ছোট। তাহলে দেখা যাচ্ছে কি যে 50-এর থেকে বড় কোনো প্রাইম নাম্বার দিয়ে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারবো না, ফ্যাক্টোরিয়াল 50-কে ভাগ করতে পারবো না। 50-এর চেয়ে ছোট যে কোনো প্রাইম নাম্বার দিয়ে ফ্যাক্টোরিয়াল 50-কে তোমার ভাগ করা যাবে। কিন্তু তোমাকে কিন্তু বলতে হবে যে কেন যাবে না, ঠিক আছে না? ওই যে ওই করলারি দিয়ে তোমার, নাকি বুঝতে পারোনি এখন? কারো প্রশ্ন আছে? না স্যার। কারণ এই যে যদি একে ডিভাইডস করা যায়, মানে এটা মানে কিন্তু ফ্যাক্টোরিয়াল 50, এটা মানে কিন্তু ফ্যাক্টোরিয়াল 50, এটা মানেই কিন্তু তোমার ফ্যাক্টোরিয়াল 50, তাই না? তাহলে 53 যদি ফ্যাক্টোরিয়াল 50-কে ডিভাইডস করে তাহলে অবশ্যই 53 এর কাউরে না কাউরে তোমার ডিভাইডস করবে। তাহলে এর নেগেশন হচ্ছে যে এর নেগেশন তো তোমরা জানো যে যেহেতু 53 একজনকেও ডিভাইডস করে না, সেহেতু 53 তোমার ফ্যাক্টোরিয়াল 50-কে তোমার ডিভাইডস করে না। তাহলে আমরা আসলে এই যুক্তিতে বলতে পারি যে তোমার যে 50-এর থেকে বড় কোন প্রাইম নাম্বার দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল 50-কে ডিভাইড করতে পারবো না। তখন এই কারণটা তোমাকে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আগামী দিন আমি হোমওয়ার্ক দেবো, তোমরা নিজেদের মতো করে লিখবো আর কি। ধরো ফ্যাক্টোরিয়াল 100 দিলাম বা 75 দিলাম, সমস্যা নেই। খুবই মজার যে তুমি ক্যালকুলেশন না করে তুমি মানে সে যুক্তি দিয়ে সিদ্ধান্তে আসছো। কিন্তু ই দিয়ে কিন্তু দেখো 50-এর চেয়ে যে কোনো তোমার 50-এর থেকে যে কোনো ছোট প্রাইম নাম্বার কত বলো, 47 বোধহয় প্রাইম নাকি? তাই না? 47 প্রাইম না? তাহলে 47 47 প্রাইম স্যার। 47 47 43
47 ধরে অবশ্যই একে ডিভাইডস করবে, কারণ সিন্স কি কারণ, কারণ হচ্ছে তোমার এই যে তোমার ওই যে 47 এর যে কোনো একজনকে তোমার ডিভাইডস করে, কিন্তু ওই যে এই যে ফ্যাক্টর পাবো তোমার সেই, কারণ আমরা এই যে কারণ এখানে একটা 47 আসবে, তাহলে অবশ্যই এই যে 47 একে ডিভাইডস করে তোমার। আশা করি কিছুটা বুঝতে পারছো নাকি? কারো কি প্রশ্ন আছে? এটা কিন্তু তুমি যদি সত্যি স্যার ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ সেটা কি বলবো হ্যাঁ সেটা লেখা স্যার এখানে স্যার ল্যাঙ্গুয়েজটা সেটা তোমার লেখার দায়িত্ব তোমার। সিন্স হ্যাঁ তোমার লেখার দায়িত্ব তোমার, সেটা তোমাকে চিন্তা সিন্সের করতে হবে। ওয়ার্ড বলে দেন। না বলা লাগবে না, তুমি নিজের মতো করে লিখবা, যা লিখবা সমস্যা নেই, যা লিখবা তাতেই হবে, কিন্তু লিজে লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ তাহলে এখানে ধর খুব এই মজার মজার অঙ্ক আছে, তুমি যদি আসলে ফিল করতে পারো তাহলে মজা পাবা। কিন্তু এই যে আমি আমার ছাত্র অবস্থায় জীবনেই দেখিনি, আজকে এটা দেখছি প্রথম। হ্যাঁ স্যার শুরুর দিকে একটা কথা বলছিলেন কি বলো? হ্যাঁ কি স্যার এই যে বলছিলাম? ওয়ানটাকে আমরা কেন নিলাম না? ও না সেটা আসলে অনটাকে কেন নিলাম না সেটা এখন আমরা পড়ায় পারিনি, থিওরামটা পড়ি। তোমরা তো কি বলে যে যাই হোক ওখানে আমি যাচ্ছি পরে। এটা আশা করি বুঝতে পারছো 7 নম্বর, তাই না? মানে এদিকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক বানাতে পারবো, 50 না দিয়ে তোমার 100 দিলেও জি কোনো স্যার সমস্যা এটা নেই, বুঝতে পারছি 1000 দিলেও কোনো সমস্যা নেই, কথা একই তাই না? কারণ এই ফ্যাক্টোরিয়াল ডেফিনেশন জানি আমরা, তাই আসলে ওয়ান ওইটা আমরা। তোমরা তো কি বলে যে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা জানো বোধহয়, সম্ভবত জানো ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা জানো? পড়ছিলাম, এখন তো একটু হিন্টস দিলে অবশ্যই আরো বুঝতে পারতাম, মানে পড়ছিলাম। কার মনে আছে কি বলতে পারবে? এটা তো তুমি ধরো যখন বিভিন্ন ইউনিভার্সিটি দিতে ভাইবা টাইবা দিতে যাবা জিজ্ঞেস করে, কিন্তু এটা কমন প্রশ্ন একেবারে, তাহলে তো আর চাকরি হবে না কিন্তু এটা বলতে না বললে। ফার্স্ট ইয়ারের জিনিস বলবে, আরে তুমি ফার্স্ট ইয়ারের জিনিস পারো না, তাহলে তো মুশকিল। তুমি অনেক জিনিস পারলেও তখন তোমাকে আন্ডার এস্টিমেট করবে। তার ফান্ডামেন্টাল থিওরাম অ্যালজেব্রা তো পরে তোমার থার্ড ইয়ারে পড়ছো, এর প্রমাণ পড়ছো কমপ্লেক্স অ্যানালাইসিসে, কিন্তু আমরা প্রথম ফার্স্ট ইয়ারে পড়ছি। কে বলতে পারবে? হ্যাঁ সময় নেই আর, 1 মিনিট 2 মিনিট ব্যয় করা যাবে, একটা বেজে গেছে। হ্যাঁ আরে একজন বলতে পারবে না? হ্যাঁ স্যার বলে ফেলো, ভুল হলে কোনো সমস্যা নাই। the fundamental theorem of algebra states that every non-constant কি তুমি কি single variable গুগলে polynomial with গুগলে complex coefficients has at least one complex root. গুগলে সার্চ দিছো তুমি, বুঝতে পারছি আমি এবার। হ্যাঁ হ্যাঁ এরকম করলে তো হবে না। বলতেছে কি কি ছিল, একটা ইকুয়েশন হলেই তার একটা রুট থাকবে, সে রিয়েল হতে পারে অথবা ইমাজিনারি হতে পারে, মনে নেই? এভরি ইকুয়েশন হ্যাজ এ রুটস, রিয়েল অর ইমাজিনারি, পড়োনি থিওরি অফ ইকুয়েশনে? হ্যালো These are these are এটাই আমি এভরি ইকুয়েশন হ্যাজ এ রুট, সে রিয়েল হোক আর ইমাজিনারি হোক। এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল থিওরাম অ্যালজেব্রা। ঠিক এরকম করে তোমার ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক আছে, এটা জানো নাকি কেউ? ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক আছে, সেটাই আমরা মূল পড়বো। এই যে দেখো, এই যে এটা আমি জানি সবাই জানো এটা, ওটা তো পড়ছো ফার্স্ট ইয়ারে উঠে, আর এটা পড়ছো তুমি ধরো ওই যে ক্লাস 4-5 পড়ছি আমরা আর কি, বা 6-6 বলো যখন বলো তখন পড়ছি, সবাই জানো। আমরা মূলত আগামী দিন এটাই পড়বো এবং খুব ইম্পর্টেন্ট এটা। তোমাকে অবশ্যই সারা জীবনই মনে রাখতে হবে এটা, অন্তত যতদিন চাকরি বাকরি না পাও। যখন তখন যে কেউ জিজ্ঞেস করে বলবে, বিসিএস এর ভাইবা তো জিজ্ঞেস করবে, তাহলে কিন্তু চাকরি হবে না আর যদি এটা বলতে না পারে। দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, যে বলে পাটিগণিতের মৌলিক উপপাদ্য কি, ওটা যেমন বীজগণিতের মৌলিক উপপাদ্য, তোমরা সবাই জানো এটা। আমি জানি যে কোনো সংখ্যাকে তুমি যে প্রাইম নাম্বারের গুণফল আকারে লিখতে পারি, মৌলিক সংখ্যার মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এটাই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। তোমাকে বলতে হবে গল্পের মতো করে, তুমি যদি এখন মুখস্থের মতো বলো তখন কিন্তু বুঝে ফেলে স্যাররা, যে তখন ওখান দিয়ে আবার প্রশ্ন করে তোমার যে তুমি পারো কিনা। হ্যাঁ যেতে তুমি বলছো যে কোনো একটা ইন্টিজার 1-এর থেকে যদি বড় হয় তাকে তুমি, সে হয় প্রাইম নাম্বার হবে অথবা তাকে আমরা প্রাইম নাম্বারের গুণফল আকারে লিখতে পারবো। এটা এই যে সরি এই যে
every positive integer n greater than 1 is either a prime or a product of primes, অথবা আমরা কথায় বললে এরকম করে বলতে হবে যে কোনো সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে এককভাবে প্রকাশ করতে পারবো, ইউনিকলি। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আগামী সপ্তাহে এটাই পড়বো মূলত। এই যে এটা পড়বো এবং এটার প্রমাণটা দেখতে হবে, ইম্পর্টেন্ট। এবং এই প্রমাণে ওই এই যে করোলারি দুটো খুব আমরা ইউজ করব, এই প্রমাণে ওই করোলারি দুটো আমরা খুব ইউজ করব। ঠিক আছে, এই করোলারি দুটোর সাহায্যে আমাদের করতে হবে। এই জন্য তোমরা অবশ্যই, আমি এটা কিন্তু করে দেয়, এইটা তোমরা একটু দেখো প্রমাণটা, আর আমি দুই একটা হয়তো হোমওয়ার্ক দেবো ছোটখাটো সেই। আর তোমরা তা ঠিক আছে, আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। কারো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, তোমরা তো তোমার কি খুব বিরক্ত হচ্ছে কিনা আমি জানি না। না স্যার, কারণ- বিরক্ত যারা হবে তারা চলে 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 গেছে অলরেডি, আর যারা অবশ্যই সেটা ভালোবাসে তো- ক্লাসটা পছন্দ করছে তারা আছে। না, বিরক্ত হলেও কিছু তাহলে- করার নাই, কারণ এক একজনের মানে অ্যাটিটিউড এক এক রকম করে ক্লাস নেওয়ার। যেমন আমি এরকম করে ক্লাস নিতে পছন্দ করি, এরকম করে নিব, বিরক্ত হলে কিছু করার নাই, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, সেই তো। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন আসে, প্রশ্ন না থাকলে আজকে শেষ করবো, আর কি সময় শেষ আমাদের। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি এরকম ছোটখাটো একটা হোমওয়ার্ক দেবানি, তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ।